এত বেশি কীটনাশক ব্যবহার করতেছি, এগুলোর একটা রেসিডিয়াল ইফেক্ট কিন্তু ফসলে থেকে যাচ্ছে। পাশাপাশি এই যে আমরা ফল খাই, সবজি খাই, বিভিন্ন ধরনের যে কৃষি প্রোডাক্ট গুলো রয়েছে, এগুলোতে কিন্তু কীটনাশকের অস্তিত্ব থেকে যাচ্ছে। পরবর্তীতে যখন আমরা হিউম্যানরা এটাকে কনজিউম করি, ভক্ষণ করি, পাশাপাশি এই বিষগুলো কিন্তু আমাদের শরীরে যাচ্ছে। ফলস্বরূপ দেখা যাচ্ছে যে আমাদের ফার্মাররা যেভাবে বিভিন্ন ধরনের ফুসফুস জনিত রোগের সংক্রমণের শিকার হচ্ছে, পাশাপাশি আমরা সাধারণ মানুষেরাও কিন্তু ক্যান্সার, ফুসফুস জনিত বা বিভিন্ন ধরনের বিষক্রিয়া জনিত বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছি। তো তাহলে তো আমাদের একটা ওয়ে দরকার, তাই না? যে আমরা আমাদের কৃষিটাকে, আসলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা তো এইটাই যে কম খরচ হবে, স্বাস্থ্যসম্মত হবে, মানে যেটা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস ফলো করবে, পাশাপাশি বিষমুক্ত হবে, টেকসই হবে, লাভজনক হবে। তো আমরা যদি আমাদের এই উদ্দেশ্যগুলো সামনে রেখে কৃষিটাকে সামনে অগ্রসর করতে চাই, তাহলে আমাদের একমাত্র অপশন কি জানেন? আমাদের একমাত্র অপশন হচ্ছে আইপিএম ও জৈব বালাইনাশক। তো আইপিএম সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তো খুব সংক্ষেপে যদি আমি বলি, আহ, যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে কৃষকদের জন্য একটা কার্যকর এবং টেকসই একটা পদ্ধতি, যেখানে বালাই নিয়ন্ত্রণ করা হয় শুধু একটা পদ্ধতিতে না, অনেকগুলো পদ্ধতির সমন্বয় করে। এবং যখন আমরা অনেকগুলো পদ্ধতির সমন্বয় করি, তখন এটা দেখা যাচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, মানবজাতির স্বাস্থ্য রক্ষা হয়, পাশাপাশি আমরা কিন্তু লাভজনক হয়ে, এবং আমাদের যে টার্গেটটা ছিল যে আমাদের কৃষির প্রোডাক্ট গুলো শুধু বাংলাদেশে না, বিদেশেও রপ্তানি করতে হবে, সেই টার্গেটটাও কিন্তু আমাদের পূরণ হয়ে যাচ্ছে। তো চলুন আমরা তাহলে আইপিএম সম্পর্কে আরো বিস্তারিত জানি। আইপিএম এর ক্ষেত্রে মেন যেই ফরমেশন বলি বা উপাদান বলি, সেটা হচ্ছে যে আইপিএমটা আসলে প্রথমত আমরা যেটা করি, প্রতিরোধ করার চেষ্টা করি, আমরা কিছু স্টেপ ফলো করি। আপনারা যদি আমার কথা না শুনতে পান বা যদি কোনো স্লাইড দেখতে অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং আপনারা পুরো সেশন জুড়ে সাথেই থাকুন। আর যেই বিষয়টা বুঝতে অসুবিধা হবে, সাথে সাথে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সো লেটস স্টার্টেড। আচ্ছা, আইপিএম এর প্রধান এবং প্রথমতম কাজই হচ্ছে প্রতিরোধ করা। মানে আমরা হচ্ছে বালাইটাকে বা পোকামাকড়কে তার কার্যক্রম করার আগে থেকেই আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করব। দেন আমরা নিয়মিত মনিটরিং বা পর্যবেক্ষণ করব। তারপরে যদি মনিটরিং করে কোনো পোকা দেখি, সেটাকে আমরা শনাক্তকরণ করব, এবং শনাক্তকরণ করার পরে আমরা সেই ফসলের কি অবস্থায় আছে পোকাটা, বা ক্ষতির পরিমাণ কেমন, পোকার সংখ্যা কেমন, এই বিভিন্ন বিষয় মাথায় রেখে আমরা নিয়ন্ত্রণ নিব। এবং এই নিয়ন্ত্রণটা হবে আমাদের সাস্টেইনেবল, ইকোনমিক্স মানে লাভজনক, এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে এটা ফিল্ডেও আমরা ব্যবহার করতে পারবো। এবং এখানে প্রায় যতগুলো পদ্ধতি বললাম, এই পদ্ধতিগুলোর ভেতরে একটা সমন্বয় থাকবে। তো এই সমন্বয়ের ভেতরে দেখা যাচ্ছে যে মনিটরিং আছে, মনিটরিং এর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে কালচারাল, প্রিভেন্টিভ মানে প্রতিরোধমূলক, বায়োলজিক্যাল মানে জৈব পদ্ধতিতে, এবং লাস্ট হচ্ছে কেমিক্যাল, রাসায়নিক পদ্ধতিতে আমরা এই যে বিভিন্ন ধরনের স্টেপ, এগুলো আসলে ফলো করি। আইপিএম এর উপাদান হচ্ছে 5টি। আইপিএম এর উপাদান কতটি? আইপিএম এর উপাদান হচ্ছে 5টি। এই 5টি পদ্ধতির ভেতরে প্রথমতম পদ্ধতি হচ্ছে, যে আপনারা কিন্তু খাতায় লিখে ফেলুন, বা যারা খাতা সামনে নাই তারা মনে মনে উচ্চারণ করুন। আইপিএম এর প্রধান পদ্ধতি হচ্ছে চাষাবাদ পদ্ধতি। যে আমরা হচ্ছে আহ কিভাবে চাষাবাদ করব, এবং চাষাবাদ করার ক্ষেত্রে প্রধান একটা অপশন হচ্ছে যে উপকারী পোকামাকড় সংরক্ষণ করা। কেন? এটাকে যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, এই যে দেখেন বোলতা। হ্যাঁ, বোলতা কিন্তু মাজরা পোকার ডিম, লার্ভা, ডিম খেয়ে নষ্ট করে ফেলে, লার্ভাকে মেরে ফেলে। তারপরে এই যে লেডিবার্ড বিটেল, মিরিট বাগ, ব্যাং, ক্যারাবিট বিটেল, ম্যাক্রোসা, ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, এই যতগুলো পোকামাকড়ের নাম বললাম, এগুলো কিন্তু আমাদের উপকারী পোকামাকড় গুলো, ক্ষতিকর পোকামাকড় গুলোকে খেয়ে আর কি আমাদের উপকার করে থাকে। দেখা যায় যে আমরা যদি এই উপকারী পোকামাকড় গুলোকে আমাদের ফসলের ক্ষেত্রে সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর বাড়তি কীটনাশকের খরচের তো প্রয়োজন হচ্ছে না। আর গবেষণায় দেখা গেছে যে আসলে আমাদের উপকারী পোকামাকড়ের সংখ্যাই বেশি, কিন্তু বর্তমানে আমরা এত পরিমাণে কীটনাশক ব্যবহার করে ফেলেছি, এদের আবাসস্থল নাই, এবং এরা প্রাকৃতিক ভাবে আর বংশ বিস্তার করতে পারে না, এবং এদের অস্তিত্ব আর কি হুমকি স্বরূপ। যার কারণে আমাদের প্রধান দরকার হচ্ছে যে এই উপকারী পোকামাকড় গুলোকে সংরক্ষণ করা। এখন সংরক্ষণের কয়েকটা ধাপ আমি বলে দিব, আপনারা মনোযোগ সহকারে শুনুন। এই সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা ফসলের ক্ষেতে খড় বিছিয়ে এদের কিন্তু বংশ বিস্তারের বা বসবাসের একটা জায়গা তৈরি করে দিতে পারি। মাঝখানে কিন্তু হচ্ছে
দেখা যায় যে আমাদের ফসলের ক্ষেতের চারপাশে যদি আমরা রঙিন ফুল জাতীয় গাছ যেগুলো আছে, সিম, বরবটি, গাঁদা ফুল, এগুলো লাগাতে পারি, তাহলেও কিন্তু এই উপকারী পোকামাকড় গুলো এসে সেখানে কিন্তু আশ্রয় নিবে। এছাড়াও ধরেন যখন আমরা ধান খেতে ধানের ফসলটা কর্তন করে তুলে নিয়ে আসি, সেই মুহূর্তে তাহলে এই পোকামাকড় গুলো কোথায় যাবে? সেক্ষেত্রেও কিন্তু আমরা ধানের যে নাড়া আছে, খড়, এগুলো কিন্তু জমিতে বিছিয়ে রেখে দিতে পারি। তাহলেও কিন্তু তারা সেখানে আশ্রয় নিয়ে থেকে যাবে এবং পরবর্তীতে আমরা যেই ফসলটা উৎপাদন করব সেখানে কিন্তু এই উপকারী পোকামাকড় গুলো আমাদের ক্ষতিকর পোকামাকড় গুলোকে ধ্বংস করে আমাদের কিন্তু কীটনাশকের খরচটা বাঁচিয়ে দিচ্ছে। তো নেক্সট 2 নাম্বার হচ্ছে যে বালাই সহনশীল জাতের ব্যবহার। আমরা যে যারা খরা খরা অঞ্চলে আছি বা অঞ্চল, বন্যা যেখানে বেশি হয় বা যেখানে লবণাক্ত অঞ্চল বা যেখানে ধরেন ব্লাস্টের আক্রমণ বেশি হয় বা বেগুনের ক্ষেত্রে যেরকম ফ্রুট ফ্রুট বোরার এই পোকার আক্রমণটা বেশি হয়, স্টেম অ্যান্ড ফ্রুট বোরার। তো এই যে এই স্টেম অ্যান্ড ফ্রুট বোরার সহনশীল যে জাতটা আছে আমাদের, সেই জাত চাষ করতে হবে। গমের ক্ষেত্রে ব্লাস্ট সহনশীল, ধানের ক্ষেত্রে ব্লাস্ট সহনশীল যে জাতগুলো আছে সেগুলো চাষ করতে হবে। নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে যে আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার। এরপরে আছে হচ্ছে আমাদের যান্ত্রিক ব্যবস্থাপনা এবং লাস্ট স্টেজটা হচ্ছে রাসায়নিক দমন ব্যবস্থাপনা। আমরা আধুনিক চাষাবাদ পদ্ধতি ডিটেলস একটু জানবো যে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আসলে আমরা কি কি কৌশল ফলো করতে পারি। আপনারা কিন্তু এটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই যে আধুনিক চাষাবাদ পদ্ধতির ভেতরে আমি যে ধাপগুলো আপনাদেরকে বলে দিব, এই ধাপগুলো কিন্তু আপনারা যদি অনুসরণ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের ফসলটা আসলে লাভজনক হবে এবং আমাদের আইপিএম এর যে উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ হবে। তো চাষাবাদ পদ্ধতির ক্ষেত্রে আমরা রোগ পোকা সহনশীল জাত ব্যবহার করব, শুরুতেই বলেছিলাম। উপকারী পোকামাকড় সংরক্ষণ করব, পাশাপাশি যে আমরা বীজটা রোপণ করব সেই বীজটা শোধন করে নিব, মাটি শোধন করে নিব, শস্য পর্যায়ে মানে ক্রপ রোটেশন মেনটেন করব। মানে আমরা একই জমিতে বারবার একই ফসল না লাগিয়ে আমরা কিন্তু রোটেশন করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারি, তাহলেও কিন্তু রোগ বালাইয়ের আক্রমণটা কম হবে। এবং অবশ্যই পরিচ্ছন্ন চাষাবাদ হতে হবে, আগাছা দমন করতে হবে। এবং আপনি যখন রোপণ করবেন আপনার ফসলটা, সেটা কিন্তু সঠিক সময়ে হতে হবে। বলা হয়ে থাকে যে আপনারা যে ক্ষেতে ধান চাষ করবেন বা পাট চাষ করবেন বা গম চাষ করবেন, দেখা যাবে যে সবাই যদি একই ফসল চাষ করেন, তাহলে যদি একই সময়ে সমসাময়িক একই সময়ে যদি চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার রয়েছে। কারণ দেখা যাবে যে আপনি যেই পোকাটা দমন করতে চাচ্ছেন, কীটনাশক স্প্রে করলেন বা আপনি স্টেপ নিলেন একটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু পাশের যিনি আছেন তিনি অনেক দেরিতে ফসলটা আর কি রোপণ করলেন, তাহলে কি হবে? আপনার এই পোকামাকড় গুলো কিন্তু যে আবার পাশের ক্ষেতে নিয়ে যে আশ্রয় নিবে, আবার কিন্তু পরবর্তীতে সেই পোকা এসে আপনার জমিতে আবার আক্রমণ করবে। তো সঠিক সময়ে কিন্তু রোপণ করতে হবে এবং সঠিক দূরত্ব বজায় রেখে চারা রোপণ করতে হবে। সার এবং সেচ ব্যবস্থাপনা সঠিক হতে হবে। প্রয়োজনে যদি অনেক ঝোপালো থাকে বা মরা ডালপালা থাকে তাহলে এগুলোকে আপনারা প্রুনিং করে দিবেন, কারণ মরা ডালপালা, আক্রান্ত ডালপালা এগুলো কিন্তু রোগ পোকামাকড়ের আবাসস্থল। এবং আপনারা কিন্তু হচ্ছে জমির চারপাশ দিয়ে, হ্যাঁ, যে আহ, আহ, আপনারা কিন্তু ওই যে যেটা বললাম যে রঙিন ফুল জাতীয় যে ফসলগুলো আছে এগুলো কিন্তু এই যে ফাঁদ ফসল হিসেবে চাষ করতে পারেন, মালচিং করতে পারেন, তাহলে জমির গাছের যে আর্দ্রতা আছে এটা রক্ষা পাবে। এবং পাশাপাশি হচ্ছে আন্তঃফসল আন্তঃফসল অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টাইপের ফসল একসাথে চাষ করে, সেটাও কিন্তু করতে পারে। তো এটা ছিল আমাদের আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার। নেক্সট হচ্ছে আমরা যান্ত্রিক দমন ব্যবস্থাপনা। যান্ত্রিক দমন ব্যবস্থাপনায় আমরা কি কি ফলো করতে পারি? যান্ত্রিক দমন ব্যবস্থাপনায় এই যে আমরা ছবিতেই কিন্তু দেখতে পাচ্ছি যে ফেরোমন ফাঁদ আমরা ব্যবহার করতে পারি, বিষ টোপ ব্যবহার করতে পারি। এবং আরো একটা গুরুত্বপূর্ণ স্টেপ ছিল, সেটা হচ্ছে যে জৈব দমন পদ্ধতি। জৈব দমন পদ্ধতিতে আমরা দেখা যায় যে এই যে উপকারী পোকামাকড় গুলোকে সংরক্ষণ করতে পারি, প্রাকৃতিক যে শিকারী পোকাগুলো আছে সেগুলো বংশ বিস্তারের জন্য আমরা আহ, অনুকূল পরিবেশ তৈরি করে দিতে পারি। তারপরে হচ্ছে যে পার্চিং এর ব্যবস্থা করে দেয়, জমির মাঝখান দিয়ে লাঠি পুঁতে পুঁতে দিয়ে যেন পাখি সেখানে এসে বসে ক্ষতিকর যে পোকাগুলো আছে এগুলোকে খেয়ে আমাদের উপকার করে থাকে। এছাড়াও কিন্তু আমরা আহ কিছু পরজীবী পোকা আছে এগুলোকেও কিন্তু আমরা জমিতে ছেড়ে দিতে পারি, সে নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো আর যান্ত্রিক পদ্ধতির ভেতরে আমরা কিন্তু বলেছি যে বিষ্ট, তারপরে হচ্ছে এই যে ফাঁদ, ফেরোমন ফেরোমন ট্র্যাপ, তারপরে হাত জাল দিয়ে আমরা করতে পারি, ব্যাগিং করতে পারি, তারপরে নিজের হাত দিয়ে আমরা পোকাগুলোকে দমন করতে পারি, যে আক্রান্ত ডালপালা আছে সেগুলোকে ছেটে দিতে পারি।
এবং লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। রাসায়নিক নিয়ন্ত্রণটা হচ্ছে আইপিএম এর সর্বশেষ একটা ধাপ। যখন দেখা যায় যে এতগুলো যে ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো নিয়েও যখন আমরা পোকা বা বালাই দমন করতে পারি না, তখন আমরা শেষ ব্যবস্থা হিসেবে রাসায়নিক কে গ্রহণ করে নিই। তো রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেমন এটা সঠিক মাত্রায় সঠিক সময়ে এবং একটা রাসায়নিক কীটনাশক স্প্রে করার রেসিডুয়াল ইফেক্ট শেষ হওয়ার পরে তারপরে আবার স্প্রে করা। তো এই বিষয়গুলো যেন আমরা রাসায়নিক স্প্রে করার সময় মাথায় রাখি। আচ্ছা, এই যে আমরা ছবিতে যে পোকামাকড় গুলো দেখতে পাচ্ছি, এই সবগুলোই হচ্ছে আমাদের উপকারী পোকা। এই যে মেসোফেলিয়া, তারপরে হচ্ছে বোলতা, ঘাস ফড়িং, মাকড়সা, ক্যারাইবিড বিটল, ড্যামসেল ফ্লাই। তো এই উপকারী পোকামাকড় গুলোকে কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিরাপদ কৃষির জন্য কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। তো এই যে যে বলেছিলাম যে আমরা কিছু উপকারী পোকা আছে, পরজীবী পোকা আছে। হ্যাঁ, পরজীবী পোকা, কেন এদেরকে পরজীবী পোকা বলছি? কারণ এই যে ট্রাইকোগ্রামা, সে কিন্তু নিজে একটা পোকা, এবং এই পোকা কিন্তু দেখা যায় যে আহ, আহ, আরো একটা, যে এটা হচ্ছে লেপিডোপ্টেরা বা মাজরা পোকার যে লার্ভাটা আছে, এই লার্ভাকে গিয়ে কিন্তু আক্রমণ করে। অথবা হচ্ছে যে ডিম আছে, যে আমাদের ক্ষতিকর পোকার ডিম আছে, এই ডিমে গিয়ে কিন্তু এই ট্রাইকোগ্রামার ডিম পারে, এবং পরবর্তীতে যেই ক্ষতিকর পোকার যে ডিমটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আবার যে ব্রাকন আছে, ব্রাকন হেবিটর, সেও কিন্তু এই যে লার্ভার শরীরে যে ডিম পারে এবং পরবর্তীতে কিন্তু লার্ভাটা মারা যায়। তো ঠিক এরকম ভাবে কিছু পরজীবী বন্ধু পোকা আছে আমাদের, ট্রাইকোগ্রামা, ব্রাকন। এগুলোকে কিন্তু আমরা চাষ করে ফসলের ক্ষেত্রে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলেও কিন্তু এরা অটোমেটিক্যালি ভাবে আমাদের ক্ষতিকর পোকাগুলোকে ধ্বংস করে নিয়ন্ত্রণ করবে। তো এতক্ষণ তো আমরা আইপিএম এর উপাদানগুলো নিয়ে জানলাম, যে কি কি উপাদান রয়েছে। তো উপাদান তো জানলাম, কিন্তু কীটনাশক যে আমি ফসলের ক্ষেতে স্প্রে করব, তো সেই সিদ্ধান্তটা আমি কখন নিব বা কিভাবে নিব? ফসলের ক্ষেতে এই যে বারবার আমরা বলি যে কৃষকেরা এলোপাথারি কীটনাশক স্প্রে করে, এলোপাথারি কীটনাশক স্প্রে করে। তো কৃষক কখন ডিসিশন নিবে, কিভাবে ডিসিশন নিবে যে এখন আমার কীটনাশক স্প্রে করা দরকার? তো আইপিএম এর আমাদের শুরু যে ধাপটা ছিল সেটা কি ছিল? স্কাউটিং বা পর্যবেক্ষণ। যে আমরা প্রতিরোধ করতে চাই, এই জন্য আমরা নিয়মিত পর্যবেক্ষণ করব। তো পর্যবেক্ষণটা আমরা কিভাবে করব? পর্যবেক্ষণটা আমরা আক্রমণের হার বা পোকার সংখ্যা গণনা করে দেখতে পারি। তো পোকার সংখ্যাটা আমরা কিভাবে গণনা করব? পোকার সংখ্যাটা আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি। প্রথমত আমরা গাছটাকে যদি ঝাঁকুনি দেই, তাহলেও কিন্তু বুঝতে পারবো যে গাছে কি পরিমাণে পোকা বর্তমানে রয়েছে। বা যদি আমরা সেখানে একটা শব্দ করি জোরে বা হাততালি দেই, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারি যে গাছ থেকে কি পরিমাণে পোকা উড়ে যাচ্ছে। সেটা দেখে কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে হ্যাঁ, আমার ফসলের ক্ষেতে কি পরিমাণে পোকা রয়েছে। এছাড়াও সব থেকে বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে হাত জাল টানা বা সুইপ নেট যেটাকে বলে। এই নেটটা হচ্ছে আপনি আপনার ফসলের ক্ষেতে গিয়ে ডাব্লিউ আকৃতিতে বা জিগজ্যাগ স্টাইলে, অনেকটা এস আকৃতির, এই স্টাইলে আপনি ফসলের ক্ষেতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করবেন, এবং এই যে নেট, যে হাত জাল টানবেন, বলা হয়ে থাকে আপনি 20টা টেনে আপনি একটা সংখ্যা গণনা করবেন। আর এমনিতে যদি বলি যে আপনি আপনার গাছে যদি দেখেন যে প্রতিটা গাছের পাতায় যদি দেখেন যে এরকম প্রতিটা পাতায় 3 থেকে 4টা পোকা দেখতে পাচ্ছেন, বা 2 থেকে 3টা যদি ডিম দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে না, এখন তো আক্রমণ বেশি হয়ে গেছে, এখন তো আমাদের ইনস্ট্যান্ট হচ্ছে কীটনাশক স্প্রে করার সিদ্ধান্ত নিতে হবে। বাট আরো অ্যাকুরেটলি যদি বুঝতে চান, তাহলে কিন্তু আপনারা এই যে হাত জাল টেনে 20টা টান দিয়ে দেখলেন যে যদি ধরেন ফর এক্সাম্পল ব্রাউন প্লান্ট হোপার বা বিপিএইচ, যে ধানের বিপিএইচ ক্ষেত্রে যদি প্রতি গোছায় আপনারা দেখেন যে 4 থেকে 5টি করে পোকা, অথবা 10টি করে বাচ্চা প্রতি গোছায়, আপনারা কিন্তু পর্যবেক্ষণ করার সময় সবসময় যে পাতায় দেখবেন তা না, কিন্তু যদি সেটা গাছের গোড়ায় বা গোছায়ও কিন্তু দেখতে পারবেন, সেখানেও কিন্তু পোকা অনেক সময় আশ্রয় নেয়, ঠিক যেরকমটা ধানের বিপিএইচ এর ক্ষেত্রে। তো প্রতি গোছায় যদি আপনারা এরকম 4 থেকে 5টি পোকা দেখতে পান, তাহলেও কিন্তু বুঝতে হবে যে না, এখন আমাদের কীটনাশক স্প্রে করার সিদ্ধান্ত নিতে হবে। তো সাধারণত এই পোকার আক্রমণটা শুরু হয় আসলে জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন, যেটাকে বলে জিইপি। তো প্রাথমিক একেবারে প্রথম স্টেপে দেখা যায় যে পোকার আক্রমণ মাত্র শুরু হয়েছে। তো এই যে জিইপি বা জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশনে পোকার আক্রমণ মাত্র শুরু হয়েছে, এবং সেখানে কিন্তু আপনার উপকারী পোকার সংখ্যা বেশি থাকলে উপকারী পোকাগুলো কিন্তু ক্ষতিকর পোকাকে খেয়ে কিন্তু আপনার শেষ করে দেয়। তখন কিন্তু আর এক্সট্রা করে রাসায়নিক স্প্রে করার প্রয়োজন হয় না। বা দেখা যায় যে যে সেগুলো ন্যাচারালি অনেক সময় আপনি যেরকম আপনার জমিতে পার্সিং এর ব্যবস্থা করেছেন, তো
তো পাখি এসে সেগুলোকে খেয়ে ধ্বংস করে দিচ্ছে। তো ন্যাচারালি এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বা এর পরের স্টেপটা আছে যে এই যে যে পোকাগুলো আছে এগুলোই যদি একেবারে অনুকূল তাপমাত্রা বা অনুকূল আবহাওয়া ওয়েদারে পাই, তখন দেখা যায় যে এরা এদের বংশ বিস্তার করা শুরু করে এবং সংখ্যাটা বাড়িয়ে দেয়। এই স্টেপে যে দেখা যায় যে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল বা ইটিএল, তো এই লেভেলে যে দেখা যায় যে এমন একটা পর্যায়ে যে দাঁড়ায়, এখন যদি আপনি আপনার ক্ষেতের পোকাটাকে বা বালাইটাকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে যেই খরচটা হবে, এই খরচটা আসলে আপনার নিয়ন্ত্রণের খরচের যেই কীটনাশকটা স্প্রে করলে যে খরচ হতো এর থেকে বেশি হয়ে যাচ্ছে খরচটা। তো সেই সময় গিয়ে কিন্তু আপনার তাহলে হচ্ছে কীটনাশকটা স্প্রে করতে হবে। অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চেয়েছি, ইটিএল বা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল বা ইটিএলটা এমন একটা লেভেল যে লেভেলে গিয়ে দেখা যায় যে যে এর পরে যদি আপনি আপনার কীটনাশক স্প্রে না করেন, তাহলে দেখা যায় যে কীটনাশকের যেই খরচ আর ফসলের যেই ক্ষতির খরচ, ফসলের ক্ষতির খরচটা বেশি হয়ে যায় কীটনাশকের খরচের থেকে। তো যার কারণে এই সময়ে গিয়ে কিন্তু আমাদের হচ্ছে কীটনাশকটা স্প্রে করতে হবে। এর পরবর্তীতে দেখা যায় যে এরপরও যদি আমরা স্টেপ না নিই, কীটনাশক না স্প্রে করি, তাহলে দেখা যাবে যে ইকোনমিক ইনজুরি লেভেল, তখন দেখা যাবে যে ইআইএল এই স্টেজে পৌঁছে গিয়েছে এবং এই সময় কিন্তু ফসলের ক্ষতির মাত্রা অনেক বেশি হয়ে গেছে। তখন কিন্তু আর আমাদের কীটনাশক স্প্রে করে কোনো লাভ নেই, কারণ ফসলের ক্ষতি অনেক বেশি পরিমাণে হয়ে গেছে। তো আমরা কি এই যে ইআইএল পর্যন্ত যাব বা ইটিএল পর্যন্ত যাব, তার আগেই কিন্তু যখন আমরা জিইপি বা একেবারে প্রাথমিক যে স্টেজ, যখন আমরা দেখব যে আমাদের ফসলের জমিতে পোকামাকড়ের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে বা দেখা যাচ্ছে, তখন কি করব আমরা? তখন কিন্তু কীটনাশক স্প্রে করা, কীটনাশক না স্প্রে করেও কিন্তু আমরা আইপিএম এর মাধ্যমে অনেকগুলো পদ্ধতি শিখেছি। আমরা কি করতে পারি? উপকারী পোকামাকড়ের ব্যবস্থা করতে পারি, পরজীবীর ব্যবস্থা করতে পারি, পার্সিং ব্যবস্থা করে ফেলতে পারি, নিজের যান্ত্রিক পদ্ধতিতে হাত দিয়ে ধরে কিন্তু পোকাগুলোকে মেরে ফেলতে পারি। তারপরে প্রুনিং পদ্ধতিতে মানে যে আক্রান্ত অংশটা আছে সেটাকে কিন্তু ছাঁটাই করে দিতে পারি। এবং ফসলের ক্ষেত্রে যে পাতায় পাতায় যদি পর্যবেক্ষণ করে আমরা ডিমের গাদা দেখি, তাহলেও কিন্তু সেটা আমরা পা দিয়ে পিষে মেরে ফেলতে পারি। তো এই যে যান্ত্রিক পদ্ধতিতে, এবং এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে ফাঁদ রয়েছে, তারপরে যে আঠালো ফাঁদ, ফেরোমন ফাঁদ, বিষ টোপ, যে বিভিন্ন ধরনের ধাপগুলো আমরা পড়ে আসলাম, যে এইগুলো কিন্তু আমরা ফলো করে কিন্তু আমাদের পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরও যদি আমরা দেখি যে না, তাপমাত্রা এবং আবহাওয়ার কারণে পোকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে কি আমাদের ইটিএল বা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল বা আমাদের ক্ষতির সীমার কাছে চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ এখন আমাদের কীটনাশক স্প্রে করার সময়, এই সময়ে আমরা কিন্তু কীটনাশক স্প্রে করব। তো তাহলে আমরা পুরো আলোচনা থেকে কি শিখলাম? যে কীটনাশক আমরা কখন স্প্রে করব? কীটনাশক স্প্রে করার আগে আমাদের নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, পোকার সংখ্যাটা গণনা করে দেখতে হবে, এবং পোকার সংখ্যাটা গণনা করে যদি আমরা দেখি যে না, এই পোকার সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের জন্য রেড সিগন্যাল, তখন কিন্তু আমরা কীটনাশক স্প্রে করব। আর যদি দেখি যে না, এই সংখ্যাটা নিরাপদ জোনে আছে, মানে ইটিএল লেভেলে আছে, যে এখন কিন্তু আমরা জৈব কীটনাশক যেগুলো আছি, মানে কীটনাশক স্প্রে করার আগেও কিন্তু আমরা জৈব কীটনাশক, জৈব বালাইনাশক, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক নিয়ে আমরা সামনেই জানবো। তো জৈব বালাইনাশক, বন্ধু পোকা, এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ফসলের যে বালাই আছে, তারপরে পোকা আছে, এগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, যখনই কিন্তু ইটিএল লেভেলে পৌঁছে যাবে, তারপর পরে কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। আর তার আগে আমরা কি করতে পারি? জৈব কীটনাশক ব্যবহার করতে পারি, বন্ধু পোকা ব্যবহার করতে পারি, এবং আইপিএম এর যে আগের যতগুলো উপাদান নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই স্টেপ গুলো কিন্তু আমরা ফসলের ক্ষেত্রে এই ধাপগুলো কিন্তু আমরা সমন্বয় করে বালাই এবং পোকা নিয়ন্ত্রণ করতে পারি। তো নেক্সট চলেন আমরা একটু ক্ষতির ধরন অনুযায়ী কিভাবে রেড সিগন্যাল বুঝবো এগুলো একটু জেনে নেই। যে ডগা ও ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে যেমন বেগুন হতে পারে, টমেটো হতে পারে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ডগা ও ফলের 5% আক্রান্ত, তখন কিন্তু ব্যবস্থা নিতে হবে। তারপরে মাজরা পোকার ক্ষেত্রে যদি আমরা দেখি যে চারা অবস্থায় 5% মরা কুশি বা শীষ, তখন কিন্তু আমাদের স্টেপ নিতে হবে। এরপরে যেই পাতা খেকো পোকা যেগুলো আছে, যেমন লেদা পোকা, পাতা মোড়ানো পোকা, ঘাস ফড়িং, এরা কিন্তু পাতা খেয়ে ফেলে। তারপরে এই যে যেটা শুয়োপোকা, এটাকে আসলে বলে যে লার্ভা বা লেপিডোপ্টেরা যেগুলো বলে আর কি। তো এই লার্ভা গুলো কিন্তু পাতা খেয়ে ফেলে। তো মোট পাতার 20% থেকে 25% যদি খেয়ে ফেলে, তাহলে আমরা তখন বুঝবো যে হ্যাঁ এখন আমাদের জন্য রেড সিগন্যাল, আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। আর রস চোষা পোকা মানে কি? যেগুলো রস চুষে খায়, যেমন থ্রিপস, জ্যাসিড, পোকা, সাদামাছি। তো প্রতি পাতায় গড়ে যদি 2 থেকে 5টি পোকা দেখি, তাহলেও কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে পারে। এছাড়াও বাদামি ঘাস ফড়িং এবং কারেন্ট পোকা, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এই যে দেখেন,
থ্রিপস, জ্যাসিড, জাব পোকা, সাদামাছি, বাদামি ঘাসফড়িং, কারণ পোকা, এই যেটাই বলেন না কেন, এরা কিন্তু রস শোষণ করার পাশাপাশি গাছের ভেতরে কি করে, এটা কিন্তু ভাইরাস ইনজেক্ট করে দেয়। মানে কি, ঠিক যেরকমটা মানুষের ম্যালেরিয়া ডেঙ্গু হয় ঠিক সেরকম। তো ভাইরাস একবার কিন্তু গাছে আক্রমণ হয়ে গেলে আসলে এটাকে নিরাময় করা খুব কঠিন, দেখা যায় যে নিরাময় করা যায় না অনেক ক্ষেত্রে। তো যার কারণে যদি আমরা দেখি যে হ্যাঁ এই পোকাগুলোর আক্রমণ হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আমরা কিন্তু স্টেপ নেওয়া শুরু করব। কারণ হচ্ছে এই পোকাগুলো কিন্তু শুধু আক্রমণ করেই বসে থাকে না, এরা কিন্তু আমাদের ফসলের যে ফসলটা থাকে তাতে কিন্তু ভাইরাস আক্রান্তকারী যে রোগগুলো আছে, টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে এই যে রোগগুলো আছে লিফ কার্ল ভাইরাস, এই ভাইরাস জনিত রোগগুলো কিন্তু পুশ করে দেয়। তো যার কারণে এই পোকাগুলো আক্রমণ হলে আমরা কিন্তু দ্রুত স্টেপ নিব। ওকে, জৈব বালাইনাশক আমরা তো জানলাম যে রাসায়নিক কীটনাশকের আগেও আমাদের আরো একটা উপায় রয়েছে, সেই উপায়টার নামই হচ্ছে জৈব বালাইনাশক। এবং এইটাকে আমরা জৈব কেন বলতেছি, কারণ এইটা হচ্ছে বিষমুক্ত এবং নিরাপদ, অর্গানিক যেটাকে বলে আমরা বর্তমানে সবসময় বলি না, অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক পণ্য, অর্গানিক ফসল। অর্গানিক ফসলের কি একটা ভ্যালু অ্যাডিশনই আলাদা না? কেন? কারণ এইটা হচ্ছে বিষমুক্ত এবং নিরাপদ। তো এই যে জৈব বালাইনাশকটা, এগুলো আসলে কিভাবে উৎপাদন করা হয়? প্রাকৃতিক উৎস থেকে প্রস্তুতকৃত কীটনাশক, যা দেখা যায় যে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, উদ্ভিদ নির্যাস এবং অন্যান্য জীবিত বা জৈব উপাদান থেকে সাধারণত এই বালাইনাশকটা তৈরি হয়ে থাকে। এখন আমি যদি আপনাদেরকে একটা ক্লাসিফিকেশনের ভেতরে ফেলাই দিই যে হ্যাঁ এই জৈব বালাইনাশকটা আসলে দুই টাইপের হয়, একটা হলো বায়োকেমিক্যাল, একটা হচ্ছে মাইক্রোবিয়াল। বায়োকেমিক্যালের ভেতরে রয়েছে প্লান্ট এক্সট্রাক্ট, যেমন নিম, তামাক, তারপরে হচ্ছে লেবু, লেবুর খোসা, খোল, যে জৈব উপাদানগুলো রয়েছে, এই প্লান্ট এক্সট্রাক্ট, জৈব উপাদান, এগুলো থেকে কিন্তু আমরা যে উপাদানগুলো পেয়ে থাকি, এগুলো যদি বালাই দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এগুলো আমাদের প্লান্ট এক্সট্রাক্টের ভেতরে পড়ে যায়। এছাড়াও রয়েছে ইনসেক্ট ফেরোমন, যেটা ফেরোমন ফাঁদটা কিভাবে তৈরি হয় এটা যখন জানবেন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মাইক্রোবিয়ালের ভেতরে রয়েছে ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোড, ভাইরাস, প্রোটোজোয়া এবং প্লান্ট ইনকর্পোরেটেড প্রোটেক্টেন্টস। অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ভাইরাস, ব্যাকটেরিয়া, নেমাটোড, এরাই তো আসলে আমাদের ফসলের ক্ষতি করে থাকে, বাট এরা হলো স্পেশাল টাইপ অফ ফানজাই বা ব্যাকটেরিয়া, যারা দেখা যায় যে আমাদের আম, আহ, আমাদের ফসলের যারা রোগ তৈরি করে, এই ফাঙ্গাস গুলোকে, এই ব্যাকটেরিয়া গুলোকে, এই নেমাটোড গুলোকে বা এই ভাইরাস গুলোর বিরুদ্ধে এরা কাজ করে। মানে ওরা নিজেরা ফাঙ্গাস ঠিক আছে, কিন্তু ক্ষতিকর যে ফাঙ্গাস আছে সেগুলোকে ধ্বংস করে ফেলে। যেমন ফার্স্ট যে এক্সাম্পলটা আসবে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। তারপরে ব্যাকটেরিয়ার ভেতরে আছে ব্যাসিলাস, সাবটিলিস। তো আচ্ছা, আমরা তাহলে নেক্সট সামনে আগাই। আচ্ছা, আমরা কিভাবে বাসায় জৈব বালাইনাশক উৎপাদন করতে পারি? আমরা কিন্তু রসুন, আদা, মরিচ, নিম পাতা, তেঁতুল পানি, লেবু, এই যে এই এক্সট্রাক্ট গুলো থেকে কিন্তু আমরা জৈব বালাইনাশক নিয়ে প্রস্তুত করে কিন্তু আমরা ফসলে বালাই এবং পোকা নিয়ন্ত্রণ করতে পারি। আমি এখানে খুব বেশি সময় দিচ্ছি না। আচ্ছা, এটা আপনারা এক নজরে একটু দেখে নেন, এগুলো খুব সহজেই আমরা তৈরি করতে পারি এবং ছাদ বাগানের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বোর্ড মিক্সার এবং পেস্ট। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই বোর্ডো মিক্সারটা কিন্তু খুবই ভালো একটা জৈব বালাইনাশক। এটা কিন্তু আপনারা উৎপাদনটা শিখে নিবেন, এটা কিন্তু খুবই দরকারি আর কি। যেমন 1 লিটার পানিতে 500 ml করে পানি নিতে হবে দুইটা পাত্রে, 10 গ্রাম তুতে, 10 গ্রাম চুন আলাদা করে পাত্রে মিক্সড করে প্রায় 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে সকালে আপনারা মিক্সড করে স্প্রে করতে পারেন। এটা কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগে কিন্তু ভালো কাজ করে। আপনারা পেস্টও কিন্তু তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা অল্প দিতে হবে। এই যে ছবি, আচ্ছা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন, বাংলাদেশে নিবন্ধিত যত বায়ো পেস্টিসাইড রয়েছে এই সবগুলোকে যদি আপনি পর্যবেক্ষণ করেন, দেখবেন যে এপি বায়ো, এপি বায়ো, এপি বায়ো দিয়ে একটা নাম্বার দেওয়া থাকবে। যদি আপনারা এটা দেখেন তাহলে বুঝবেন একদম চোখ বন্ধ করে, হ্যাঁ এটা জৈব বালাইনাশক। এখন বাংলাদেশে কি কি কোম্পানি আসলে জৈব বালাইনাশক গুলোকে বাজারজাত করে? 1 নম্বরে রয়েছে রাসেল আইপিএম বাংলাদেশ, ইস্পাহানি 2 নম্বরে, তারপরে হচ্ছে আহ এগ্রিটেক, তারপরে আছে হচ্ছে হেকেম বাংলাদেশ লিমিটেড, তো মহসিন এন্টারপ্রাইজ এটাও কিছু কিছু করে থাকে। তো এই কোম্পানিগুলো কিন্তু মেইনলি আমাদের জৈব বালাইনাশক গুলোকে বাজারজাত করে থাকে। আচ্ছা, আমি ট্রাইকোডার্মা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই।
আর এই আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা শিখে যাবেন যে বাকি যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আমরা কিভাবে লিস্ট করে রাখতে পারি, নোট করে রাখতে পারি। যে আমি যদি বিস্তারিত এত আলোচনা করি তাহলে আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো বায়োফাঞ্জিসাইড বা জৈব ছত্রাকনাশকের ভেতরে 1 নাম্বার জনপ্রিয় তালিকায় রয়েছে হচ্ছে ট্রাইকোডার্মা। এখানে ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, ট্রাইকোডার্মা অ্যাসপিরালাম, এই যে বিভিন্ন ধরনের এই সবগুলোই কিন্তু ট্রাইকোডার্মার বিভিন্ন স্পেসিস। এগুলো দিয়ে কিন্তু এমন এক ধরনের জৈব ছত্রাকনাশক তৈরি করা হয় যেগুলোর বিভিন্ন ধরনের রোগ দমন করে ছত্রাকজনিত, যেমন রুট রট, কলার রট, স্টেম রট, ড্যাম্পিং অফ, ফিউজেরিয়াম উইল্ট, রাইজোকটোনিয়া, পিথিয়াম, স্ক্লেরোসিয়াম, ফাইটোপথোরা, মানে বলতে গেলে যত ধরনের বীজবাহিত, মাটিবাহিত, তারপরে পচাজনিত যত ধরনের রোগ আছে প্রায় সবগুলোই কিন্তু এই জৈব বালাইনাশকটা নিয়ন্ত্রণ করতে পারে। এই ট্রাইকোডার্মা এই উপকারী ছত্রাক, সে কিন্তু এক ধরনের ফাঞ্জাই বা ছত্রাক, কিন্তু তারপরেও কিন্তু এই যে ক্ষতিকর ছত্রাক গুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের উপকার করে থাকে। এর প্রধান কাজই হচ্ছে এই যে সয়েল বর্ন যে ছত্রাক গুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং যেই ফসলগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমি আপনাদেরকে যে লিস্টটা এই যে দেখাচ্ছি এই টেবিলটা গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু বাকি যতগুলো আমি প্রোডাক্ট দেখাবো সেগুলোকে কিন্তু এভাবে নিজেরা কিন্তু একটা নোট করে ফেলবেন। যে বাজারে কিন্তু এই যে ট্রাইকোডার্মারই বিভিন্ন নামে কিন্তু বাজারে বিভিন্ন নামে কিন্তু চলে আসছে কি, এই সবগুলোরই কিন্তু মেন উপাদান বা মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে আপনার ট্রাইকোডার্মা। তো আপনারা মনে রাখবেন যে মেন উপাদানটা কি, কারণ এই ট্রাইকস্টের ভেতরে যা আছে, তারপরে বায়োশিল্ডের ভেতরে যা আছে, ডিকোপ্রাইমার ভেতরে যা আছে, জি ডার্মাতে যা আছে, ট্রাইকোডার্মা সাসপেনশনে যা আছে, সবগুলোর ভেতরে একই ইনগ্রিডিয়েন্টস। এবং এখানে ডোজ গুলো লেখা আছে, দেখেন যে হেকেম বাংলাদেশ এটাকে বাজারজাত করছে 2 থেকে 3 গ্রাম/লিটার, এভাবে কিন্তু আমরা স্প্রে করতে পারি। ইস্পাহানির আছে, বায়োডার্মা পাউডার আছে, সলিড আছে, দুইটা ফরম্যাটেই আছে, এবং বায়োশিল্ড আরো একটাও আছে, যে বায়োশিল্ডটাও কিন্তু অনেক উপকারী। যে এটা হচ্ছে আপনার যদি 2 থেকে 3 গ্রাম/লিটার, অথবা হচ্ছে বীজের ক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম প্রতি কেজি বীজে কিন্তু আপনারা মিশিয়ে কিন্তু বীজ শোধন করে নিতে পারেন, এবং আক্রান্ত গাছে কিন্তু স্প্রে করতে পারেন। আর জমি শোধন করার সময় আপনারা এই যে বায়োডার্মা সলিড ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে বায়োডার্মা পাউডার ব্যবহার করতে পারেন। এখানে ডোজটা দেওয়া আছে 2 থেকে 5 কেজি/একর। এই যে এই কোম্পানিগুলো কিন্তু এই নামে শুধুমাত্র এই একটা প্রোডাক্ট বাজারজাত করছে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু নিজেরা একটা করে তালিকা তৈরি করে নেবেন একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আচ্ছা, আমরা জাস্ট সংক্ষেপে একটু জেনে নিই, এগুলো মনোযোগ দিয়ে শুনে রাখুন। কারণ আপনাদেরকে যখন আমি বলবো হ্যাঁ আমার এই গাছের মাকড়ের আক্রমণ হয়েছে, তাহলে আপনারা কোন জৈব বালাইনাশকটাকে পরামর্শ দিবেন স্প্রে করার। 1 নম্বরে আছে এই যে ইস্পাহানি কোম্পানির ইকোমেক, মাকড় দমনে ভালো কাজ করে। ডোজটা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 ml, এবং স্প্রে করবেন 7 থেকে 10 দিন পর পর। তারপরে ধরেন আপনার চাপ পোকার আক্রমণ হয়েছে, বা পেয়ারা গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে, তারপরে কাঁঠাল গাছে জায়ান্ট মিলিবাগের আক্রমণ হয়েছে, কি স্প্রে করবেন আপনারা? বায়োক্লিন স্প্রে করবেন ইস্পাহানির। তারপরে বায়োট্রিন আছে, এটা পোকা ইনসেকটিসাইড, অ্যাফিড, লিফ মাইনর, জাপ পোকা, মানে যত ধরনের চোষক পোকা আছে এগুলো দমনে ভালো কাজ করে। বায়োবেটিকের, বায়োনেমাসিস। এই যে আপনাদেরকে যদি প্রশ্ন করি যে নেমাটোড দমনের ক্ষেত্রে কোন জৈব বালাইনাশক ভালো কাজ করে, বায়োনেমাসিস। তারপরে এই যে নিম তেল, নিম তেলের কথা আর কি বলবো, জৈব বালাইনাশকের কথা বলবো আর নিম তেল আসবে না, এটা হতেই পারে না। নিম তেল কিন্তু আপনার ইস্পাহানি কোম্পানি, ইস্পাহানি এগ্রো লিমিটেডও কিন্তু বাজারজাত করছে, নিম তেল নিয়ে আসছে, এবং বাজারে বিভিন্ন কোম্পানি কিন্তু নিম তেল নিয়ে আসছে। কেমাইট আছে, মাকড় দমনে কাজ করে, ইকোমেক, তারপরে বায়োভেরিয়া, বায়ো স্পিনোসাইড। হ্যাঁ, এটা আপনারা একটু যত্ন সহকারে মনে রাখুন যে বায়ো স্পিনোসাইড হচ্ছে যত ধরনের পোকা আছে এই পোকা দমনে একটা যে হিউজ রেঞ্জে কিন্তু পোকা দমনে কাজ করে। বায়োশিল্ড, এটা ছত্রাকনাশক। বায়োচমক, হ্যাঁ, ধানের মাজরা পোকার আক্রমণ হয়েছে, বিপিএস এর আক্রমণ হয়েছে, কোন কীটনাশকটা ব্যবহার করবেন? বায়োচমক। বায়ো এনভির, এই যে যত ধরনের ভাইরাস জনিত যে রোগগুলো আছে এই রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন বায়ো ভাইরাস নাশক ব্যবহার করবেন? বায়ো এনভির। ওকে, তাহলে আমাদের বাকি থাকছে আর কি, ছত্রাকনাশক নিয়ে আলোচনা করলাম, ইনসেকটিসাইড, ভাইরিসাইড, নেমাটিসাইড, তাহলে বাকি থাকছে ব্যাকটেরিয়াসাইড বা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক কি কি রয়েছে। যেমন ইস্পাহানি কোম্পানির বায়ো এলিন রয়েছে, বায়োব্লাস্ট রয়েছে, এটা আবার একই সাথে দেখা যায় যে ছত্রাক ব্যাকটেরিয়া দুইটাই দমন করে থাকে। বায়ো ভাইরন রয়েছে, এটাকে আমরা কি জানলাম, ভাইরাস দমনে বায়ো এনভিড আছে এবং বায়ো ভাইরান রয়েছে। তাহলে আপনাদের কাজটা কি থাকবে? আপনাদের কাজ থাকবে এই যে আপনারা এখন শিখে ফেলছেন যে ভাইরাস দমনে
কি কি প্রোডাক্ট কাজ করবে, তাহলে আপনাদের কিন্তু এটা হোমওয়ার্ক যে কোন প্রোডাক্ট গুলো আসলে ছত্রাকনাশক হিসেবে কাজ করে, কোনগুলো ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে, কোনগুলো ভাইরাসাইড হিসেবে কাজ করে এবং কোনগুলো ইনসেক্টিসাইড হিসেবে কাজ করে। এইগুলোর কিন্তু অ্যাজ এ প্লান্ট ডক্টরস হিসেবে আপনাদের কিন্তু নিজেদের একটা হ্যান্ড নোট থাকতে হবে। এটা কিন্তু আপনারা যদি বসে থাকেন যে হ্যাঁ আমাদের এই কৃষি ক্লিনিকে একটা নোট দিয়ে দিবে ব্যাস মিটে গেল, তো এই প্রোডাক্ট গুলো তো দিন দিন আপডেটেড হতে থাকবে, নতুন নতুন প্রোডাক্ট বাজারে আসবে, তখন কি হবে? তো আপনাদের নিজেদেরই কিন্তু এরকম একটা অ্যাজ এ ডক্টর, প্লান্ট ডক্টর হিসেবে নিজেদের একটা প্রেসক্রাইব করার জন্য একটা লিস্ট কিন্তু বানিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু একেবারে সলিড একটা পদ্ধতি বললাম, কারণ এই যে এতগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছি, অনেকেরই কিন্তু মাথার উপর দিয়ে যাবে যে হ্যাঁ মনে রাখতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা এই যে বায়োডার্মা এটা নিয়ে তো আলোচনা করছি, বায়োনেমাসিস এটা নেমাটোড দমন করে। হ্যাঁ, কিছু কিছু লিও রয়েছে দেখেন, যে এই লিওর গুলো কিন্তু, যেমন কিউফেরোলিওর, এই লিওর গুলো কিন্তু পোকা দমনে ব্যবহার করে। আমি নেক্সটে আরো বিস্তারিত আলোচনা করব। এই যে ফাদ, হ্যাঁ, যদি নীলটার কথা বলি তাহলে কিন্তু থ্রিপস দমনে ভালো কাজ করে। তারপরে সাদামাছি অ্যাফিড দমনে কিন্তু এই ইয়েলো স্টিকিটা একটা ভালো কাজ করে। তারপরে এই যে ফেরোমন ট্র্যাপ, এটা নিয়ে কি আলোচনা করতে হবে? এটা তো আপনারা সবাই জানেন। ফেরোমন ফাঁদ কেন ব্যবহার করি আমরা? এই যে, হ্যাঁ এই যে এখানে একটু আলোচনা করি। যেমন এই যে কিউট্র্যাক, কিউট্র্যাক হচ্ছে কুমড়ো জাতীয়, কুমড়া জাতীয় যত ধরনের ফসল রয়েছে, চাল কুমড়া বলেন, মিষ্টি কুমড়া বলেন, তো সবগুলো ফসলের ক্ষেত্রে কিন্তু মাছি পোকা দমনের ক্ষেত্রে এই যে কিউ ট্র্যাক ব্যবহার করা হয়। এটা কিন্তু রাসেল আইপিএম বাজারে নিয়ে আসছে। আর এই জোনা ট্র্যাকটা হচ্ছে ফলের মাছি পোকা দমনে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এগুলোর ভেতরে এমন এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, এগুলোর আকর্ষণে, এই যে আকর্ষণে কিন্তু পুরুষ মাছি পোকাগুলো আসে এবং ফাঁদে আটকা পড়ে যায়। আর সেরানক হচ্ছে সকল ধরনের স্ত্রী পোকা, হ্যাঁ শুধুমাত্র পুরুষ মাছি পোকা না, স্ত্রী মাছি পোকাও নিয়ন্ত্রণ করা যায়। এখানে যে আলফা সাইপারমেথ্রিন যে ইনগ্রিডিয়েন্টটা ব্যবহার করে, এটা কিন্তু পোকা দমন করে ফেলে। তো এই যে কুমড়ো জাতীয় ফসলে স্ত্রী মাছি পোকা কিন্তু এই যে সেরানকের আকর্ষিত হয়ে কিন্তু এখানে এসে ফাঁদে ধরা পড়ে যায়। আচ্ছা, চলুন আমরা কিছু অণুজীব বালাইনাশক নিয়ে আলোচনা করি। হ্যাঁ, অণুজীব মানে কি? এই যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, উপকারী ব্যাকটেরিয়া, ফাঙ্গাস গুলো থাকবে এবং এরা কিন্তু একটা হিউজ রেঞ্জে আমাদের পোকা দমন করে আমাদের সাহায্য করবে। তো ফার্স্ট তালিকায় আছে ডাইনামিক। যদি আমরা আমাদের ফসলের ক্ষেতে দেখি যে পাউডারি মিলডিউ এর আক্রমণ হয়েছে, শিকড় পচা রোগ হয়েছে, ব্লাইটের আক্রমণ হয়েছে, ঢলে পড়া, স্ক্যাব, রাস্ট, এই যে বলেন তো এগুলো কি ফাঙ্গাস বা ছত্রাকজনিত রোগ না? তো এই যে ডাইনামিক, হ্যাঁ ডাইনামিক কিন্তু একই সাথে এটার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে হচ্ছে ব্যাসিলাস অ্যামাইলো ইকিউয়েন্স। তো হচ্ছে এই এই উপাদানটা কিন্তু একই সাথে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত দুইটা রোগেই নিয়ন্ত্রণ করে থাকে, এই যে রাসেল লাইপিন। আচ্ছা, লাইকোম্যাক্স, লাইকোম্যাক্স এর ভেতরে উপাদানগুলো দেখেন, যে ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, ট্রাইকোডার্মা ভিরিডি, মেটারাইজিয়াম, মেটারাইজিয়াম অ্যানিসোফিলি, এটার কথা আর কি বলবো। যত ধরনের বিটল পোকা আছে, উই পোকা আছে, কেঁচো আছে, এই যে আপনারা কিন্তু অনেকেই যারা কলা চাষি আছেন বা বিভিন্ন ধরনের ফল চাষি আছেন, তাদের কিন্তু এই যে কেঁচো, বিটল, উই পোকার আক্রমণটা অনেক বেশি হয়। তো এই যে মেটারাইজিয়াম অ্যানিসোফিলি এরা কিন্তু ইনসেকটিসাইড হিসেবে কাজ করে। তারপরে এই যে বুভেরিয়া ব্যাসিয়ানা, এরা কিন্তু ছত্রাক, হ্যাঁ, কিন্তু এরা কি করে জানেন? এরা হচ্ছে আপনার এই যে হোয়াইট ফ্লাই, থ্রিপস, অ্যাফিড, লেদা পোকা, মানে যত ধরনের পোকা আছে এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তো আপনি যদি আপনার ফসলের ক্ষেতে লাইকোম্যাক্স অ্যাপ্লাই করেন, এর পরবর্তী অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এই যে মাছি পোকার উপর, সাদা মাছি পোকা লার্ভার উপরে যদি আপনারা এইভাবে স্প্রে করেন তাহলে কি হয়েছে আসলে, এদের শরীরের উপরে কিন্তু এই যে উপকারী পোকা ছত্রাকগুলো গ্রো করছে, জন্মগ্রহণ করে কিন্তু এই পোকা লার্ভা গুলোকে মেরে ফেলছে। তারপরে এই যে ট্রাইকোম্যাক্স, ট্রাইকোম্যাক্স এর ভেতর কি আছে? ট্রাইকোডার্মা। খুবই সিম্পল, এটা নিয়ে আপনাদেরকে আলোচনা করা হয়েছে না? ট্রাইকোডার্মা ছত্রাকজনিত রোগ দমনে ভালো কাজ করে। এই যে যত ধরনের পাউডারি মিলডিউ আছে, শিকড় পচা আছে, ব্লাইট আছে, স্ক্যাব আছে, রাস্ট আছে, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ করে। এখন আপনাদেরকে যদি আমি বলি যে আমার হচ্ছে আহ, বেগুনের শিকড় পচা রোগের আক্রমণ হয়েছে, তাহলে কি আপনারা ট্রাইকোম্যাক্সটা সাজেস্ট করতে পারেন না অ্যাজ এ বায়োপেস্টিসাইড হিসেবে? তো তারপরে হচ্ছে অ্যান্টোরিও আছে, অ্যান্টোরিওতে ব্যাসিলাস থুরিনসিনসিস আছে, হ্যাঁ 1.4%। তারপরে অ্যাবামিকটিন, এই উপাদানটা একটু আপনারা লিখে ফেলুন যে অ্যাবামিকটিন মাকড় দমনে ভালো কাজ করে। তার মানে নিশ্চয়ই এই অ্যান্টোরিওতে এমন কিছু উপাদান আছে যেগুলো পোকা দমন করবে। আচ্ছা, এই যে দেখুন ফল আর্মি ওয়ার্ম, টমেটো লিফ মাইনর, কাটুই পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু কাজ করছে। স্পিনোম্যাক্স আছে, এরাও কিন্তু আপনার পোকা দমন করতে সাহায্য করে। আচ্ছা, আমি এবার কিছু জৈব বালাইনাশক নিয়ে আলোচনা করছি, যেমন এই যে বায়োম্যাক্স।
রাসেল আইপিএম এর, এতে কিন্তু অ্যাবামেকটিন আছে। তার মানে কি, ইজিলি আপনারা বলে দিবেন যে হ্যাঁ এটা তো মাকড় দমন করতে সাহায্য করে। তারপরে এই যে ম্যাট্রিক্সিন প্লাস আছে, অ্যাবামেকটিন, এটাও মাকড় দমন করে। এছাড়াও কিন্তু এই যে ফল ছিদ্রকারী পোকা, লিফ মাইনর, ফিজিমাইট। ফিজিমাইট এই যে আপনারা যারা হচ্ছে ফল চাষি আছেন তারা কিন্তু এই ফিজিমাইট ব্যবহার করতে পারে। এটা কিন্তু জৈব বালাইনাশক, এতে সোডিয়াম লরিয়াল ইথার সালফেট আছে, যে একই সাথে ম্যাঙ্গো হপার, মাকড়, মিলিবাগ, জয়েন্ট মিলিবাগ, হোয়াইট ফ্লাই, হিউজ রেঞ্জের একটা পোকা দমন করে আমাদেরকে সাহায্য করে। এবং এটা কিন্তু বায়ো। আচ্ছা, ফাইটোক্লিন। ফাইটোক্লিনের এই যে পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড আছে না, আপনারা যদি এই যে মিলিবাগের দিকে তাকান তাহলে কি দেখবেন, এর শরীরে একটা মোমের আস্তরণ আছে না। তো এই ফ্যাটি অ্যাসিডের কাজই কিন্তু এই মোমের আস্তরণটাকে ব্রোকেন করে দেওয়া, ভেঙে ফেলা, তখন কিন্তু এই পোকাটা মারা যায়। এই ফাইটোক্লিন আপনার মিলিবাগ, যা পোকা, সাদামাছি নিয়ন্ত্রণে কাজ করে। ফাইটোম্যাক্স, এই যে নিম, অ্যাকচুয়ালি নিমের যে নির্যাস, এটার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস এর নাম হচ্ছে অ্যাজাডিরেক্টিন। কি নাম? অ্যাজাডিরেক্টিন। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আপনাদেরকে আরো ইম্পর্টেন্ট কিছু নিয়ে আমি আলোচনা করব সামনে। তো ফাইটোম্যাক্স এর উপাদানটা হচ্ছে অ্যাজাডিরেক্টিন। মনে রাখবেন অ্যাজাডিরেক্টিন কিসে পাওয়া যায়? অ্যাজাডিরেক্টিন নিমে পাওয়া যায়। আচ্ছা, এগুলো আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে বাজারে কি কি এই প্যাকেটের মোড়কগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শুধু রাখা হয়েছে। আচ্ছা, এই যে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফাঁদ পাবেন। ওয়াইস দিলিওর আছে, ফলার মিলিওর, স্পোডোলিওর, বায়োব্লাস্ট। এটা তো, বায়োব্লাস্টটা হচ্ছে আপনার একই সাথে ছত্রাক এবং ব্যাকটেরিয়া নাশক। ওই যে যত ধরনের ব্লাস্ট, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, ব্যাকটেরিয়াল উইল্ট, ফিউজেরিয়াম উইল্ট, রেড রাস্ট, যত ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত রোগ আছে, এই ইস্পাহানির বায়োব্লাস্টে কিন্তু ভালো কাজ করে। এর পরিমাণটা হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম পার লিটার। আচ্ছা, এছাড়াও এই যে একটা উপাদানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, যে সেলাস্টাস অ্যাঙ্গুলেস্টাস। এটা হচ্ছে কিন্তু লেবু থেকে নেওয়া একটা উপাদান। মানে ক্যান ইউ ইমাজিন যে লেবু থেকে নেওয়া একটা উপাদান কিন্তু আপনার পোকা দমন করতেছে। এই যে আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে ফল আর্মি ওয়ার্ম, মাজরা পোকা, তারপরে এই যে তারপরে এই বিপিএইচ, এগুলো নিয়ন্ত্রণে কিন্তু বায়োচামক কার্যকরী। আচ্ছা, আমি এখানে কিন্তু একটা লিস্ট রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কিন্তু নিজেরা এরকম একটা লিস্ট তৈরি করবেন, নাম দিবেন, ক্যাপশনে দিবেন, এরপরে কিন্তু হচ্ছে প্রোডাক্টের নাম দিবেন, কোম্পানির নাম দিবেন, তারপরে কি কি কাজ করে, এবং পাশে আরো একটা অ্যাড করতে পারেন ডোজ। এভাবে যদি নিজেরা একটা নোট তৈরি করে নিতে পারেন তাহলে তো আপনারা রেডি যে হচ্ছে প্লান্ট ডক্টরের, বায়ো প্লান্ট ডক্টর হওয়ার জন্য। আচ্ছা, কিছু কীটনাশক রয়েছে, যেমন বায়ো স্পিনোসাইড, সাকসেস, ট্রেসার। তো এগুলো কিন্তু হচ্ছে কীটনাশক হিসেবে, বায়ো কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, আচ্ছা দেখেন, এই যে যারা যারা আপনারা লিস্ট করতে পারেন নাই, নেটে সার্চ দিবেন গুগলে যে ispahanioagrolimited.com প্রোডাক্ট বায়ো পেস্টিসাইড, এখানে যে বাংলাটা প্রেস করে দিবেন তাহলে দেখবেন যত ধরনের ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের বায়ো প্রোডাক্ট রয়েছে সবগুলোকে আপনারা পেয়ে যাবেন একই সাথে। এই যে ইকোম্যাক, বায়ো বিটিকে, বায়ো চমক, বায়ো ক্লিন, বায়োট্রিন, কেমাইট, ফোলিজেন, স্পোডো এনপিভি, বায়ো বোরার, বায়ো অ্যাকশন, বায়ো কিলার, বায়ো স্পিনোস্যাড। এবং এখানে কিন্তু আপনাদের যত নতুন নতুন প্রোডাক্ট আসবে বাজারে সবগুলোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আমি একটা স্পেশাল কিছু একটা নিয়ে আলোচনা করি যেন আপনারা বুঝতে পারেন যে কোনগুলো কোনগুলো পড়বেন, কোনগুলো বাদ দিবেন। চলুন আমরা বায়ো ভেরিও নিয়ে যদি আরো কিছু ইনফরমেশন জানতে চাই তাহলে এই যে আরো জানুনে ক্লিক করব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ো ভেরিয়া। তো বায়ো ভেরিয়ার হচ্ছে আমাদের উপাদানটা কি আছে, উপাদান যদি দেখতে চাই, এটা হচ্ছে বায়োভেরিয়া ব্যাসিয়ানা। তার মানে কি, এই এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে এই বায়োভেরিয়ার ভেতরে, এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যেটা আমাদের জৈব বালাইনাশক হিসেবে কাজ করে। যে বিভিন্ন ধরনের মিলিবাগ, সাদামাছি, জাব পোকা, থ্রিপস, তারপরে এই যে ম্যাঙ্গো হপার যেটারে বলে আর কি ফুটকি পোকা, হ্যাঁ, ফুটফুট করে উঠতে থাকে এই জন্য। তো এই যে এই পোকাগুলো নিয়ন্ত্রণে কিন্তু বায়োভেরিয়া কাজ করে। এবং এই বায়োভেরিয়ার ভেতরে কিন্তু আপনার প্রয়োগটা কেমন করবেন, প্রয়োগ মাত্রাটা হচ্ছে যে প্রতি লিটার পানিতে 5 গ্রাম, এই 5 গ্রাম মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করবেন। আচ্ছা, এই যে যারা আপনারা লিস্ট করতে পারেন নাই, আশা করি এখন আর অসুবিধা হবে না। কেন? কারণ আপনাদের হাতের কাছেই কিন্তু সবগুলো ইনফরমেশন রয়েছে। শুধুমাত্র আপনাদের প্রয়োজন হচ্ছে একটু পড়াশোনা করার ইচ্ছা, আর এটা তো করতেই হবে কারণ আপনারা তো প্ল্যান্ট ডক্টরস হতে চান। আচ্ছা, বায়ো স্পিনোসাইড নিয়ে যদি আমরা জানতে চাই, আচ্ছা বায়ো স্পিনোসাইডে আসলে কি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে স্যাকারোপলিস্পোরা
স্পিনোস্যাট নামক এক ধরনের ব্যাকটেরিয়া এখানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস বা মেইন উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই যে ব্যাকটেরিয়াটা, এটাই কিন্তু আপনার বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, থ্রিপস, জ্যাসিড, বল অর্ম, পাতা সুরঙ্গকারী যে লিফ মাইনার, এই পোকা নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে। আর এটার ডোজটা কেমন হবে? ডোজটা হচ্ছে 1.4 থেকে 2 ml পার লিটার। হ্যাঁ, এবং প্রতিটা হচ্ছে জৈব বালাইনাশকের ক্ষেত্রে সাধারণত রেসিডুয়াল ইফেক্টটা রাসায়নিকের মতো এত বেশি হয় না, সাধারণত 7 থেকে 10 দিন মতো থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 7 থেকে 10 দিন পরে আবার পুনরায় হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আমরা তো ইস্পাহানি নিয়ে জানলাম, এবার একটু অন্য কোম্পানি প্রোডাক্ট গুলো দেখে আসি। যেমন আপনাদেরকে যদি আমি হেকেমের প্রোডাক্ট গুলো নিয়ে দেখাইতে চাই, হেকেম কোম্পানি যে বাজারে বাজারে কি কি বায়োপেস্টিসাইড রয়েছে, যেমন হচ্ছে এই যে মোনাক্স 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 এর উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই যে পেয়ে যাবেন সিউডোমোনাস ফ্লোরিসেন্স। এই সিউডোমোনাস ফ্লোরিসেন্স কিন্তু আপনার এক ধরনের হচ্ছে ব্যাকটেরিয়া। এটা সয়েল বর্ন যত ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, যেমন ব্যাকটেরিয়াল উইল্ট, ব্যাকটেরিয়াল ব্ল্যাক রড, ব্যাকটেরিয়াল লিফ স্পট, এই রোগগুলো নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে। এবং এই যে টার্গেটেড ক্রপস, যে আমরা কোন কোন ফসলের ক্ষেত্রে আসলে এই মোনাক্সটা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে টমেটো, পটেটো, চিলি, কিউকার বিটস, অনিয়ন, গার্লিক, জিঞ্জার, টার্মেরিক, এগুলো রয়েছে। আর ডিজিজটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট, ব্ল্যাক রড আর ব্যাকটেরিয়াল লিফ স্পট। যদি আমরা এই মোনাক্স দিয়ে বীজ শোধন বা সিড ট্রিটমেন্ট করতে চাই, সেই পরিমাণটাও কিন্তু এখানে দেওয়া আছে। সিডলিং ট্রিটমেন্টও কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমরা আরো কিছু নিয়ে আলোচনা করি একটু। যেমন এই যে ইস্পাহানির কিন্তু এই যে নেমাটক্স, নেমাটক্স কিন্তু হচ্ছে এটা আপকামিং, এখনো বাজারে কিন্তু পাবেন না আপনারা, বাট এটা আসতেছে। এই নেমাটক্স কিন্তু আপনার কি কাজে ব্যবহার করা হয়? এখানে কিন্তু আপনার এই যে ভেরুলেন্ট স্টেইন বা হচ্ছে নেমাটোফ্যাগাস ফাঙ্গাস, মানে এখানে এই যে নেমাটক্সের ভেতরে এমন এক ধরনের ফাঙ্গাস রয়েছে যারা নেমাটোডকে খেয়ে ফেলে, নেমাটোডকে ধ্বংস করে ফেলে। এই কারণে এদেরকে বলা হয় নেমাটোফ্যাগাস ফাঙ্গাস। তো নেমাটোড দমনের ক্ষেত্রে কিন্তু এই যে নেমাটক্স হেকেম কোম্পানির, এটা কিন্তু কাজ করে। এক্ষেত্রে ডোজটাও কিন্তু আপনাদেরকে দেওয়া আছে। যে সিড ড্রেসিং এর ক্ষেত্রে যে আমরা 10 গ্রাম পার কেজি, তারপরে রুট ডিপিং বা কাটিং ট্রিটমেন্টের ক্ষেত্রে 10 গ্রাম পার লিটার, সয়েল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 1 কেজি পার একরে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এরপরে যাই হচ্ছে রাসেল আইপিএম এর, যে রাসেল আইপিএম এর কি কি প্রোডাক্ট বাজারে রয়েছে। এই যে আপনারা যদি ব্র্যাকসিড.com বায়ো বা রাসেল আইপিএম বাংলাদেশ লিখে সার্চ দেন, তাহলে কিন্তু রাসেল আইপিএম এর যতগুলো বায়ো পেস্টিসাইড রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন জৈব বালাইনাশক, এখানে জৈব বালাইনাশকে এখানে নির্বাচন করা আছে। এই যে আপনাদেরকে আলোচনা করেছিলেন অ্যান্টেরিও, বায়োম্যাক্স, ম্যাট্রিক্সিন প্লাস, তারপরে আঠালোফাদ, কিউট্র্যাক, জোনা ট্র্যাক, তারপরে লাইকোম্যাক্স, ট্রাইকোম্যাক্স, ডাইনামিক, এগুলো কিন্তু এই যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এগুলো যদি আমি একটু ডিটেলসে আপনাদেরকে দেখাই, যেমন ম্যাট্রিক্সিন প্লাস নিয়ে যদি জানতে চাই, তাহলে এই যে ম্যাট্রিক্সিন প্লাসের উপাদান কি? ম্যাট্রিক্সিন প্লাসের উপাদান হচ্ছে অ্যাবামেকটিন। তো অ্যাবামেকটিনের প্রয়োগ মাত্রাটা হচ্ছে 0.5 ml পার লিটার। এটা 5 থেকে 7 দিন পর পর জমিতে প্রয়োগ করতে হবে। টার্গেটেড হচ্ছে যে আমাদের ফল আর্মিওয়ার্ম, বেগুনের ডগা, ফল ছিদ্রকারী পোকা, জাব পোকা, জ্যাসিড, কাটুই পোকা, এগুলো দমনের ক্ষেত্রে কিন্তু কাজ করে। আচ্ছা, তো আপনারা জেনে নিলেন। তো আমরা যদি হচ্ছে ইস্পাহানি বায়ো, তারপরে রাসেল আইপিএম, হেকেম, এগুলো দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু আমরা এই যে বায়ো পেস্টিসাইডের যে যত ধরনের প্রোডাক্ট আছে বাংলাদেশে, এগুলো কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাব। আর কোনো প্রোডাক্টের যদি আমাদের দাম জানার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের যে অনলাইন বাজারগুলো রয়েছে, অনলাইন কৃষি উপকরণ বাজার, এখানে আসলেও কিন্তু আমরা এই যে বিভিন্ন ধরনের জৈব প্রোডাক্ট গুলো এবং পাশাপাশি এগুলো কার্যকারিতা এবং দাম সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারবো। কেউ যদি ক্রয় করতে পারে চাইস, তাহলে আমরা কিন্তু হচ্ছে যে ইস্পাহানির যারা লিডার আছে, ডিলারশিপ আছে, বা তাদের যারা এজেন্ট আছে, বা রাসেল আইপিএম এর যে ফেসবুক পেজ আছে, এখানে কিন্তু আমরা যোগাযোগ করলে কিন্তু এই প্রোডাক্ট গুলো হাতে পেয়ে যায়। আচ্ছা, ধরেন এই যে রিসার্চ, হ্যাঁ, আইপিএম এর যে রিসার্চ, এটাতে তো হচ্ছে আপনাদের ট্রাইকোডার্মা উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। এই সম্পর্কে যদি আমরা জানতে চাই, চলেন একটু জেনে নেই। আচ্ছা, একটু ওয়েট করি।
আচ্ছা দেখেন, এই যে রিচার্জ রাসেল আইপিএম এর, এবং এখানে কিন্তু কিভাবে আপনারা কিনতে পারেন এগুলো লেখা আছে। তারপরে এই রিসার্চ জৈব বালানাশক প্রাকৃতিক ভাবে কি কি কাজ করে এগুলো কিন্তু সংক্ষেপে এখানে দেওয়া আছে। এই যে রিসার্চের মূল সুবিধা, যে কি কি কাজে এটা ব্যবহার করা হয়, তারপরে রিসার্চ ব্যবহার করার সময় কি আশা করবেন, কখন প্রয়োগ করতে হবে। প্রথম প্রয়োগ করতে হয় সাধারণত জমি তৈরির সময়, দ্বিতীয় প্রয়োগ করতে হয় চারা রোপণের 3 দিন পর, তারপরে তৃতীয়বার আমরা চারা রোপণের 25 থেকে 30 দিন পর প্রয়োগ করতে পারি। মানে স্প্রে শিডিউলটা কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু ডিটেলস জানতে পারেন। আচ্ছা, আপনারা একজন প্রশ্ন করেছিলেন যে প্রশ্নটা ছিল যে তুতেটা কি। তুতে হচ্ছে আপনার এই যে বাংলা নাম, আর রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট। আপনি যদি বাজারে যে তুতে আহ, কিনতে চান তাহলে কিন্তু পেয়ে যাবেন ইজিলি, এটা কিন্তু সবাই চেনে। তো তুতে বা রাসায়নিক নাম কপার সালফেট। আর চুন, এটা যদি আপনারা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখেন পানিতে, তারপরে যদি পাটকাঠি, কখনোই লোহার দণ্ড ব্যবহার করবেন না, পাটকাঠি বা বাঁশের একটা কাঠি দিয়ে মিক্সড করবেন। মিক্সড করে ভিজিয়ে রেখে দিলেন এবং সকাল বেলায় দুটা যে 500 ml এর পাত্র ছিল একসাথে মিক্সড করলে আপনারা 1 লিটারের একটা দ্রবণ তৈরি করতে পারবেন। এই দ্রবণটাই কিন্তু আপনাদের বৈদ্য মিক্সচার বা খুবই ভালো একটা জৈব বালাইনাশক হিসেবে কাজ করবে। এবং যত ধরনের ছত্রাকজনিত রোগ আছে, একদম মানে খুবই অল্প দামে কিন্তু আপনারা ছত্রাক রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব বাকি বিষয়গুলো, ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্টেড। আমরা এখন কেস স্টাডি গুলো নিয়ে আলোচনা করব। হুম, একেবারে প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা। একজন ফার্মার আপনাদের কাছে জানতে চেয়েছে যে বেগুনের পাতা খেয়ে ফেলছে। এই যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাটাকে কেমন ফুটো ফুটো করে খেয়ে ফেলেছে। এবং পাতাটার যে কচি পাতাগুলো আছে, আবার বয়স্ক যে পাতাগুলো আছে, কিছু কিছু পাতা দেখছি বেগুনি রং ধারণ করেছে। সো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে এখন কি করা যায়। ফসল হচ্ছে বেগুন, বয়সও দিয়ে দিয়েছে এবং স্থান ধরেন আপনার এলাকায়। তাহলে চলুন আমরা আইপিএম ফলো করে কিভাবে এই সমস্যাটাকে সলভ করতে পারি। বা আমাদের ফসলের ক্ষেতেই, আমি একজন বেগুন চাষি এবং আমার ফসলের ক্ষেতে 2 থেকে 3টা গাছ এরকম ধরেন হচ্ছে আক্রমণ আস্তে আস্তে করছে। আহ এখন আমার ডিসিশনটা কি হবে, বা আমি কিভাবে আইপিএমটাকে আমার ফসলের ক্ষেতে অ্যাপ্লিকেশন করব। সো কি সমস্যা হতে পারে, আপনারা যেহেতু প্লান্ট ডক্টরস, তাহলে আপনাদের একটা আইডিয়া করে নিতে হবে। হ্যাঁ, যেহেতু পাতাটা খেয়ে ফেলছে, তাহলে তো যে ধরনের পাতা খেকো যে পোকাগুলো আছে, এক কথায় নাম চলে আসে এই যে শুঁয়োপোকা, আসলে লেপিডোপ্টেরা লার্ভা। তো হচ্ছে এই যে ক্যাটারপিলার আর কি যেটাকে বলে, এটা সিম জাতীয় ফসলের ক্ষেত্রে, বাঁধাকপিতে এগুলো কিন্তু আক্রমণ করে থাকে। পাটের ক্ষেত্রেও দেখা যায় কিন্তু এই লেদা পোকাগুলো, ক্যাটারপিলার। তো এরা আসলে পাতাটাকে খেয়ে একেবারে কঙ্কালের মতো করে রেখে দেয়। অনেক সময় দেখা যায় যে গাছে শিরা বাদে কোনো কিছুই থাকে না। তো আপনি তো ডক্টর, তাই না? আপনাকে তো প্রথমে আগে সমস্যাটাকে যাচাই করতে হবে পর্যবেক্ষণ করে যে কি সমস্যা। আবার দেখতেছেন বেগুনি রং, তাহলে বেগুনি রংটা কেন হয়? নিশ্চয়ই এটা কোনো ফার্টিলাইজারের কমতি আছে বা ডিফিসিয়েন্সি আছে। যেমন ফসফরাসের ঘাটতি যদি হয়, তাহলে কিন্তু নতুন পাতায় বেগুনি রং হয় এবং গাছের বৃদ্ধিটা কিন্তু কমে যায়। এবং অনেক সময় দেখা যায় যে গাছের বৃদ্ধি অনেক সময়, যদি দেখেন যে ঠান্ডা আবহাওয়া রয়েছে, শীতকাল, তখনও কিন্তু এরকম গাছের বৃদ্ধি কমে যায়, আবার হচ্ছে পাতার রংটা বেগুনি হয়ে যায়। তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার কি শুধুমাত্র কচি পাতাগুলো বেগুনি হচ্ছে, নাকি বয়স্ক পাতাগুলোরও এরকম বিবর্ণ হয়ে যাচ্ছে। তো যদি দেখেন যে শুধু কচি পাতাগুলো এরকম বেগুনি রং ধারণ করছে, তাহলে তো বুঝতেই পারছেন যে এটা ফসফরাসের ঘাটতি। এবং যদি দেখেন যে গাছ দুর্বল হয়ে গেছে, গাছের গ্রোথ নাই, গাছ বাড়তেছে না, তাহলে কি? তাহলে হচ্ছে আপনার গাছে পুষ্টিরও ঘাটতি আছে। অনেক সময় দেখা যায় যে যদি সেচের অভাব হয়, মাটিতে রসের কমতি হয়, তখনও কিন্তু গাছের বৃদ্ধি বাড়তি কমে যায়। তো তাহলে আপনি এই যে কিছু কিছু সম্ভাব্য কারণ আপনি আইডেন্টিফাই করলেন, হ্যাঁ এই সমস্যাগুলো হতে পারে। এখন আপনার কাজ হচ্ছে কি করবেন। এরপরে আপনার কাজ হলো পর্যবেক্ষণ করবেন যে গাছে এই যে পোকাটা আমরা দেখতে পাচ্ছি, এই পোকার কি কোনো ডিম দেখতে পাওয়া যায় কিনা। হ্যাঁ, যে পাতার উপরে না নিচে না কোথায় আছে। যেমন মাকড়, কি মাকড় যেরকম পাতার নিচে রস শোষণ করে খায়। তারপরে এই যে
মাজরা পোকার ডিম যদি দেখেন বা লেদা পোকার ডিম যদি দেখেন, তাহলে কি এই ডিম অবস্থাতেই কিন্তু আমাদের দমন করে ফেলতে হবে। আপনারা কি ডিমগুলোকে রেখে দিবেন? ডিমগুলোকে রেখে দিলে কিন্তু দেখা যাবে যে ডিম যত দ্রুত নিয়ন্ত্রণ করা যায়, লার্ভা কিন্তু তত দ্রুত নিয়ন্ত্রণ করা যায় না। তো ডিম অবস্থায় কিন্তু আপনি যদি বায়োপেস্টিসাইড স্প্রে করেন বা যদি দেখেন যে সংখ্যায় খুব কম আছে, তাহলে কিন্তু মেকানিক্যাল বা যান্ত্রিক পদ্ধতিতেই হাত দিয়ে কিন্তু সেই হাত পা দিয়ে কিন্তু সেই ডিম পিষে মেরে ফেলতে পারেন। আর যদি দেখেন যে আচ্ছা লার্ভা, তাহলে কি লার্ভাটা কি কালার, কোন ধরনের লার্ভা, এটাও আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এই যে এতগুলো বিষয় আপনি আইডেন্টিফাই করে ফেললেন, তারপরে পুরো জমি আক্রান্ত আমার নাকি কয়েকটা আক্রান্ত। কারণ এই যে আপনাদেরকে শিখিয়েছিলাম যে আমি কীটনাশক অ্যাপ্লাই করব, এখন আমার ডিসিশন নিতে হবে যে আমি কি এখন জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশনে আছি, মানে মাত্র কি আমার আক্রমণটা শুরু হচ্ছে, নাকি এমন একটা পর্যায়ে আছে ইটিএল লেভেল, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, যে এই পর্যায়ে গিয়ে যদি এই পর্যায়টা আসলে এমন একটা পর্যায়ে যে আপনার ফসলের ক্ষতির যে খরচ আর বালাইনাশকের খরচ সমান, ইকুয়াল, এই জন্য এটাকে ইকুইলিব্রিয়াম পজিশন বলা হয়। তো এই এই পর্যায়ের পরে যদি হচ্ছে আপনার কীটনাশক আপনি না স্প্রে করেন বা আপনি যদি স্টেপ না নেন, কোনো পদক্ষেপ না নেন, তাহলে কি হবে? আস্তে আস্তে পোকার সংখ্যা বাড়তে থাকবে, রোগের সংখ্যা বাড়তে থাকবে, একটা সময় দেখা যাবে যে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলে চলে যাবে। তো যে পর্যায়টাই দেখা যাবে যে আপনার কীটনাশকের যে খরচ, এই খরচের থেকে আপনার অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আপনি কি চান আপনার অর্থনৈতিক ক্ষতি হোক? তো তার আগেই কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। তাহলে পদক্ষেপের ভেতরে বলেছিলাম যে হাততালি দিয়ে, ঝাঁকুনি দিয়ে, নিজে পর্যবেক্ষণ করে, হাত জাল টেনে আপনি কিন্তু পোকার সংখ্যা গণনা করে দেখতে পারেন। সাধারণত প্রতি পাতায় বা প্রতি গোছায় যদি আপনি এরকম 4 থেকে 5টা করে পোকা বা 2 থেকে 3টা করে এভাবে যদি ডিম দেখতে পান, তাহলে কিন্তু আপনার ধরে নিতে হবে যে না, আমার জন্য এখন রেড সিগন্যাল, আমার কিন্তু স্প্রে করতে হবে। তো এই যে এভাবে কিন্তু আপনি নিশ্চিত হলেন। এরপরে আপনার পদক্ষেপটা হবে আইপিএম অনুযায়ী। প্রথমত আপনি কি করতে পারেন? মেকানিক্যাল বা যান্ত্রিক পদ্ধতিতে কিন্তু দমন করতে পারেন। হাতে পোকা ধরে নষ্ট করে ফেলতে পারেন, আক্রান্ত পাতা তুলে ফেলে দিতে পারেন। এবং এই আক্রান্ত পাতা তুলে ফেলে কি জমির ভেতরে রাখবেন, জমির আইলে রাখবেন? কখনোই না, এটা মাটি চাপা দিয়ে দিবেন বা জমির বাইরে গিয়ে এটাকে পুড়িয়ে ফেলবেন, নষ্ট করে ফেলবেন। কারণ এই যে যত ধরনের অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, এগুলোই কিন্তু রোগ জীবাণুর আসলে আবাসস্থল। এরপরে আমাদের নেক্সট স্টেপের ভেতরে আসে হচ্ছে কালচারাল। কালচারাল পদ্ধতিতে আমি কিভাবে, এই যে বলেছিলাম যে আধুনিক চাষাবাদ পদ্ধতির ভেতরে যে সঠিক দূরত্বে, সঠিক গ্যাপ ফলো করে আমাদের ফসলটাকে চাষাবাদ করতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে। কারণ আগাছা হলো আসলে রোগ জীবাণুর বাসা, রোগ জীবাণুর আবাসস্থল। তারপরে হচ্ছে সুষম সার ব্যবহার করতে হবে। দেখুন তো, আপনারা যদি এইভাবে করে আস্তে আস্তে ফসলটাকে চাষাবাদ করেন, তাহলে কি আগেই আপনি আপনার রোগ পোকাকে নিয়ন্ত্রণ করে ফেললেন না? তো আপনি রোগ পোকার আক্রমণের আগেই কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে ফেলতেছেন। এরপরও যদি দেখেন, তাহলে আপনি বোটানিক্যাল যেই পদ্ধতিগুলো আছে, নিম তেল আছে, তারপরে বাসায় কিভাবে জৈব বালাইনাশক প্রস্তুত করা যায়, এই বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে, মরিচ, আদা, নিমের ছাল, তারপরে নিমের বীজ, তারপরে হচ্ছে মেহগনির ফল, মেহগনির ছাল, তারপরে হচ্ছে খৈল, এগুলো কিন্তু ব্যবহার করে বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক তৈরি করা যায়। তো এগুলো আপনি স্প্রে করে কন্ট্রোল করলেন। এবং অনেক সময় ওই যে যেই তামাক তামাক পাতার যে গুঁড়া আছে, এটার সাথে কিন্তু আপনি আহ সাবান গুঁড়া, এগুলো মিক্সড করে কিন্তু স্প্রে করে দিতে পারেন। তাহলেও কিন্তু এই সাবান গুঁড়াটা প্রোটেক্টেন্ট হিসেবে ধরে রাখবে। আর এই নিম, তারপরে এই যে তামাকের গুঁড়া, এগুলো আসলে হচ্ছে পোকামাকড় গুলো যেন না খেয়ে চলে যায়। তারপরে রিপেলেন্ট হিসেবে অনেকটা কাজ করে। এবং এরা আসলে যখন এই গন্ধটা দেখে তখন হয় চলে যায়, আর না হলে এই পাতা আর খায় না। তো এইভাবে কিন্তু এই বোটানিক্যাল গুলো কাজ করে থাকে। এটা মুড অফ অ্যাকশন বা কিভাবে কাজ করে। এরপরে ধরেন আপনার নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি, বা আস্তে আস্তে বাড়তেছে, তখন কি করবেন? আপনি বায়ো পেস্টিসাইড যেগুলো শিখলেন এতক্ষণ, এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই যে এখানে যেরকম ব্যাসিলাস তুরিনজিনেসিস এর একটা প্যাকেট দেখানো হয়েছে। তারপরে এই যে পরজীবী বন্ধুগ্রাম পোকা যেগুলো আছে, ট্রাইকোগ্রামা, ব্র্যাকন হেবিটর, তারপরে বন্ধু পোকা, এগুলোকে দিয়ে কিন্তু আপনি পোকা দমন করতে পারেন। এবং এই সবগুলো স্টেপ ফলো করার পরেও যদি আপনি দেখেন যে না, আমি আসলে পোকা দমন করতে ব্যর্থ হচ্ছি বা হচ্ছে না, তখন কি করবেন আপনি? তখন কিন্তু রাসায়নিকের দিকে ঝুঁকবেন। কারণ এই লেভেলটা, ইটিএল, এই লেভেলটা যদি ক্রস করে যায় আপনার, তাহলে কিন্তু আপনার ইনজুরি লেভেলের দিকে চলে যাবেন বা আপনার ফসলের ক্ষতিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো তাহলে কি করতে হবে? ইটিএল লেভেলে গিয়ে কিন্তু আমার কেমিক্যাল স্প্রে করতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আপনার ফসলের ক্ষেতে দেখলেন যে ফসলের ক্ষেতে আক্রমণ হলে আপনি যদি প্রতিটা একটা ফসলের ক্ষেত্রে বর্গমিটার করে ভাগ করেন, তাহলে প্রত্যেক বর্গমিটারে কি সমান আক্রমণ হয়?
সময়ের আক্রমণ হয় না কিন্তু। যে গাছে আপনি দেখছেন যে অলরেডি আক্রমণ অনেক বেশি হয়ে গেছে, না এটা কোনোভাবেই রিকভারি করা যাবে না, তখন কিন্তু আপনি যদি ভাইরাস আক্রমণ হয় আপনি গাছটাকে তুলে ফেলতে পারেন। বা কোনোভাবে যদি রিকভারি না হয় একেবারে শেষ পর্যায়ে ইনজুরি লেভেলে, তখন আপনি গাছটাকে তুলে ফেলতে পারেন। বা যদি দেখেন যে এটা ইকেল লেভেলে আছে, যে এখন যদি আমি কেমিক্যালটা স্প্রে করি তাহলে আমার ফসলের ক্ষতির খরচের সমান হবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কেমিক্যালটা স্প্রে করবেন সেই বর্গমিটার এলাকা জুড়ে যেখানে আক্রমণটা বেশি। আর বাকি যে আপনার ফসলের যে অংশটা থাকবে যেগুলোতে আক্রমণ হয় নাই সেখানে কিন্তু আপনি বায়োপেস্টিসাইড স্প্রে করে দিতে পারেন। আচ্ছা, এই যে তাহলে আমাদের শেষ বিকল্প বা লাস্ট অপশন একটাই, সেটা হচ্ছে রাসায়নিক আইপিএম। হ্যাঁ, এই যে দেখেন পাতার 30%-এর বেশি ক্ষতি, শুঁয়োপোকার সংখ্যা বা ক্যাটারপিলারের সংখ্যা হচ্ছে প্রতি গাছে 5 থেকে 6টি বা তার বেশি হলে আইপিএম পদ্ধতি কাজ না করলে রাসায়নিক ব্যবহার করতে হবে। এবং রাসায়নিক ব্যবহার করার সময় আমাদের করণীয় হচ্ছে যে আমরা মাস্ক, গ্লাভস, লম্বা পোশাক এগুলো আমরা ব্যবহার করবো, এগুলো আমাদের কৃষকের সুরক্ষার জন্য। কারণ এই যে আমরা যে খোলা মুখে স্প্রে করি এগুলো কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের সাহায্যে ভেতরে চলে যায়। একটা গবেষণায় দেখা গেছে যে ফার্মারদের ভেতরেও কিন্তু এই ব্রোঙ্কাইটিস, শ্বাসজনিত, তারপরে হচ্ছে ক্যান্সার, এই রোগগুলোর আক্রমণটা একটা পর্যায়ে যে মানে দেখা যায় যে অনেক বেশি। কেন? কারণ কিন্তু তারা এই যে আহ, তারা জীবনের অধিকাংশ একটা সময় কিন্তু এই স্প্রে করার কাজে কিন্তু তারা ছিল। তো তারপরে এই কেমিক্যাল স্প্রে করার সময় সঠিক মাত্রায় স্প্রে করতে হবে এবং সঠিক সময়ে স্প্রে করতে হবে। হ্যাঁ, আপনাদের যারা হচ্ছে কৃষকেরা আছে তাদের ভেতরে একটা টেন্ডেন্সি দেখবেন, তারা দেখে যে সকাল বিকাল দুপুর এরা চিন্তা করে না, প্রখর দুপুরের রোদে কিন্তু যে স্প্রে করে দেয়। বাট প্রখর রোদে কিন্তু কখনোই কোনো স্প্রে করা যাবে না। কারণ প্রখর রোদে যদি আপনি স্প্রে করেন তাহলে এই কেমিক্যালটা কিন্তু লাইসিস হয়ে যায়, ভেঙে যায়, কার্যকারিতা কিন্তু কমে যায়। তো স্প্রে করার সব থেকে উত্তম সময় হচ্ছে আপনি সকালে বা শেষ বিকেলে স্প্রে করবেন। আচ্ছা, তাহলে আমরা লাস্ট অপশন হিসেবে আমরা কিন্তু অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের যে কেমিক্যাল পেস্টিসাইড গুলো রয়েছে এগুলো যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু আমরা এই যে ক্যাটারপিলার গুলোকে দমন করতে পারবো। এছাড়াও কিন্তু আমরা স্পিনোসাইডও ব্যবহার করতে পারি 0.5 ml/লিটার। আচ্ছা, তাহলে আমরা কি মনে রাখবো এখন? আমাদের আইপিএম এর যে 5টা ধাপ ছিল, যে অবজারভেশন, আমরা নিয়মিত পর্যবেক্ষণ করব, তারপরে আইডেন্টিফাই মানে আমরা চিহ্নিত করব যে কি সমস্যা হয়েছে, তারপরে আমরা নিশ্চিত হব যে হ্যাঁ এটাই হয়েছে, এখন এখন আমার এটাই ডিসিশন নিতে হবে, এবং ক্ষতির মাত্রাটা কোন পর্যায়ে আছে, ক্ষতির মাত্রাটা কি ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল বা ইটিএল লেভেলে পৌঁছেছে কিনা। কারণ ইটিএল লেভেলে পৌঁছলেই কিন্তু আপনাদের কি করতে হবে, স্প্রে করতে হবে, স্প্রে করার ডিসিশন নিতে হবে। স্প্রে করার ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বায়োপেস্টিসাইডও স্প্রে করতে পারেন, অথবা শেষ বিকল্প হিসাবে কেমিক্যাল স্প্রে করতে পারেন। আচ্ছা, আমরা আরো একটা কেস স্টাডি একটু এখানে একটু একসাথে কম্প্যাক্ট করে আপনাদেরকে দেখাইছি। যে তাহলে এই যে দেখেন করলা গাছ, আমি যদি একটু জুম করে দেখাই, করলা গাছের পাতাগুলো কি হলুদ হয়ে যাচ্ছে। আবার এই যে কচি করলা অনেক সময় দেখা যায় যে হলুদ হয়ে মাটিতে পড়ে যায়। তো এরকম একটা কন্ডিশনে আমরা কি করতে পারি? তখন কিন্তু সম্ভাব্য কয়েকটা কারণ হতে পারে, যে এটা কি পোকার আক্রমণে হয়েছে, নাকি এটা পুষ্টির ঘাটতি জনিত কারণে হয়েছে, বা আগাছার কারণে কি গাছ দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য কি পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু হতে পারে। অবশ্য ফার্মাররা আপনাদেরকে বলে দিবে যে এভাবে যে পাতা কুঁচকে যাচ্ছে, হলুদ হয়ে শুকিয়ে পড়ছে, ফুল ফল ঝরে পড়ছে, ছোট ফল ছোট ও বিকৃত হয়ে যাচ্ছে ফল। তো এই যে তাদের সমস্যাগুলো ধরে কিন্তু আপনাদেরকে ডিসিশন নিতে হবে। আপনারা কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কি করবেন, পর্যবেক্ষণের সময় পাতার নিচের অংশটা ভালো করে পর্যবেক্ষণ করবেন, করে দেখবেন যে এখানে কি সাদামাছির আক্রমণ আছে নাকি মাকড়ের আক্রমণ আছে, তারপরে লাল মাকড় আছে কিনা, মাটির আর্দ্রতা ঠিক আছে কিনা। আপনারা তো ডক্টর, আপনাদের তো অনেক বিষয় বিবেচনা করে তারপরে ডিসিশন নিতে হবে। দেন আপনি কি করতে পারেন, এই যে আইপিএম অনুযায়ী কিন্তু স্টিকি ট্যাপ, যদি এখানে ধরেন সাদামাছি, থ্রিপস বা মাকড়ে আক্রমণ হয়, সেক্ষেত্রে কিন্তু সাদামাছির জন্য আপনি হলুদ স্টিকি ট্যাপ ব্যবহার করতে পারেন প্রতি বিঘায় 8 থেকে 10টি। তারপরে নিম তেলও স্প্রে করতে পারেন, অথবা জৈব কীটনাশক হিসেবে আপনি বায়োভেরিয়া ব্যবহার করতে পারেন যদি ভাইরাসের আক্রমণ হয়ে যায় অলরেডি। তারপরে যে যদি ফসলের গ্রোথ কমে যায় তাহলে সুষম সার ব্যবহার করতে পারেন, ইউরিয়া, টিএসপি, এমওপি বা জিঙ্ক সমৃদ্ধ সুষম সার। এবং অবশ্যই বালাই সহনশীল জাত ব্যবহার করতে হবে, সঠিক সময়ে রোপণ করতে হবে। এখন দেখলেন যে এত কিছু করেও আইপিএম গুলো ফলো করেও দেখা যাচ্ছে যে না, ইটে লেভেল ক্রস করে যাচ্ছে বা আমরা আসলে পোকা দমন করতে ব্যর্থ হচ্ছি, তখন কিন্তু আমরা সাদামাছি অ্যাসিড দমনের ক্ষেত্রে আমরা ইমিডাক্লোরোপিড বা থায়োমেথাক্সাম গ্রুপের যে কীটনাশক গুলো আছে এগুলো স্প্রে করতে পারি। লাল মাকড় দমনের ক্ষেত্রে আমরা অ্যাবামিকটিন ইউজ করতে পারি।
ফল ছিদ্রকারী পোকা দমনের ক্ষেত্রে আমরা ক্লোরোনেট্রাপিল নেট্রাপল এই গ্রুপের অথবা ইমামেকটিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো কিন্তু আমরা স্প্রে করতে পারি। আচ্ছা, আমরা এবার আলুর একটা কেস স্টাডি সলভ করি। যে কৃষক এরকম প্রশ্ন করছে যে আলুর পাতা খেকো পোকার আক্রমণ হয়েছে আলুতে। আলুর পাতা হলুদ হয়ে যাচ্ছে, আলুর পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছে পোকার আক্রমণ দেখা যাচ্ছে, রোগে পচন ধরছে, মানে গাছের গোড়ায় বা পাতা হয়তো পচে যাচ্ছে, ফলন কমে যাচ্ছে, এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তাহলে দেখুন তো, এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, তো এক্ষেত্রে কি হতে পারে? অ্যাফিডের আক্রমণ হতে পারে মেবি। আবার হচ্ছে বলছে যে গাছে পচন ধরা, মানে পাতায় যদি পচন ধরে তার মানে কি আলু লিফ ব্লাইটের আক্রমণ হতে পারে। অথবা কন্দ পচার সমস্যা হলে কন্দ পচার, তার মানে কি 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 রোগ হতে পারে আলুর, এগুলো আপনাদেরকে আগে থেকেই জেনে রাখতে হবে। তো পোকার আক্রমণ হলে এক্ষেত্রে লেদা পোকার আক্রমণও হতে পারে, অ্যাফিডেরও আক্রমণ হতে পারে। তো এটাকে আপনারা হচ্ছে সম্ভাব্য কারণ ধরে নিচ্ছেন, এরপরে পর্যবেক্ষণ করছেন যে পাতাটা দেখছেন যে এরকম খেয়ে ফেলছে, অথবা পাতাতে অ্যাফিডের উপস্থিতি দেখছেন, অথবা পাতাটা কি এরকম কিনারা দিয়ে, অথবা মাঝে মাঝে পাতা ধসা, আলি ব্লাইট, ওই যে লেট ব্লাইট, যে রোগের আক্রমণগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন। অথবা কখনো হচ্ছে আলুর যে রোগগুলো হয় কন্দ পচা, তারপরে হলো হার্ট ডিজিজ, ব্ল্যাক হার্ট, এই যে এই রোগগুলো দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে শুরুতে আপনাদের কি করা উচিত ছিল? শুরুতে উচিত ছিল যে সুস্থ বীজ আহ, সুস্থ বীজ আলু ব্যবহার করা, এবং আপনি যখন আলুটা রোপণ করবেন তখন কিন্তু সেই আলুর বীজটা সার্টিফাইড এবং রোগমুক্ত এবং বীজ শোধন করে আপনার রোপণ করা উচিত ছিল। তাহলে কিন্তু মাটি বাহিত যে রোগগুলো আছে, বীজ বাহিত যে রোগগুলো আছে, এগুলো কিন্তু ফসলে ছড়াতো না। এরপরে উপযুক্ত সময় বা সময় মতো আপনার ফসলে চাষ করতে হবে, ক্রপ রোটেশন বজায় রাখতে হবে, জৈব সার সুষম সার ব্যবহার করতে হবে, আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে সেচের ব্যবস্থা সঠিক পরিমাণে করতে হবে। কারণ এই যে আলু চাষের ক্ষেত্রে কিন্তু সঠিক সেচ ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ। সেচের অভাবেও কিন্তু আবার আলু যদি মাটির উপরে থাকে, মাটি দ্বারা ঢাকা না থাকে, তাহলে কিন্তু কিছু আলুর দেখতে উপরে স্কিনটা স্ক্যাব ডিজিজের আক্রমণ হয় অনেক সময়, আলুটা সবুজ হয়ে যায় অনেক সময়। তো দেখেন, এই এতগুলো সমস্যার সম্ভাব্য কারণ আপনি ধরলেন, এগুলোর ভেতরে একটা আপনাকে সিলেক্ট করতে হবে যে হ্যাঁ এই সমস্যাটা হয়েছে। দেন আপনার ওই সমস্যা বিবেচনা করে একটা কীটনাশক স্প্রে করার সাজেশন দিতে হবে। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের কৃষকের কাছ থেকেই নেওয়া এই ছবিগুলো। আমি যদি এই যে মরিচ গাছের কথা বলি, দেখুন এভাবে কিন্তু কৃষকেরা প্রশ্ন করে যে একটা গাছ এরকম দেখছি পাতাটা কুঁকড়ে যাচ্ছে, ছোপ ছোপ দাগ, তারপরে 2 দিন আগে প্রিমিয়ার ভার্টিমিক্স সবিক্রন এগুলো দিয়েছিলাম, এখন কি করা যায়? তাহলে আপনি যখন এরকম একটা আক্রান্ত গাছ দেখবেন তখন আপনার করণীয় কি? আপনার প্রথমে পর্যবেক্ষণ করতে হবে যে আপনার ফসলের ক্ষেতে পোকার সংখ্যাটা কেমন আছে, কোন পোকার উপস্থিতি আপনি লক্ষ্য করছেন, কোনো রোগের আক্রমণ আছে কিনা। এবং আপনি তো জানেন যে এই যে পাতাগুলো কিছুটা হচ্ছে নৌকার মতো কি উঁচু হয়ে যাচ্ছে, পাতাটা মরমরে মসমসে হয়ে যাচ্ছে, কিনারাটা শক্ত হয়ে যাচ্ছে, তার মানে কি আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এখানে মাকড়ের আক্রমণ হতে পারে। আর মাকড় কি কোন ধরনের পোকা? রস শোষণকারী পোকা। এবং রস শোষণকারী পোকাগুলো পাশাপাশি রস শোষণের পাশাপাশি কিন্তু ভাইরাসও কিন্তু বহন করে থাকে। তার মানে কি এই গাছটাতে আপনার অলরেডি কি ভাইরাসের আক্রমণ হয়েছে। আর ভাইরাসের আক্রমণ হওয়ার কারণেই কিন্তু এরকম গাছে ছোপ ছোপ দাগ এবং গাছের পাতাটা কিন্তু কুঁকড়ে ওপরের দিকে উঁচু হয়ে যাচ্ছে। তাহলে আপনার এখন কাজ কি? যে গাছটা অলরেডি আক্রান্ত হয়ে গেছে আপনার, এই গাছটাকে কি আপনি সুস্থ করতে পারবেন? এই ভাইরাস আক্রান্ত গাছটাকে আপনার তুলে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। এবং বাকি যে গাছগুলো আছে, তার মানে কি আপনার ফসলের ক্ষেত্রে মাকড়ের আক্রমণের সম্ভাবনা রয়েছে। এখন তাহলে আপনি জৈব যে কোনো মাকড়নাশক, যেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম, এরকম একটা মাকড়নাশক স্প্রে করে দিতে হবে। কারণ এখন আপনার ফসলের ক্ষেতে আক্রমণ হয়ে গেছে অলরেডি, এখন যদি আপনি যান্ত্রিক পদ্ধতি নিয়ে বসে থাকেন কাজ হবে? অলরেডি তো মাকড় আপনার অন্যান্য গাছে আক্রমণ করা শুরু করে দিবে। তাহলে ইনস্ট্যান্ট এখন আপনার ডিসিশন নিতে হবে, হ্যাঁ বাকি গাছগুলোতে যেন আমার মাকড়ে আক্রমণ না করে, এই জন্য আমার জৈব যে মাকড়নাশক আছে এটাকে আমি স্প্রে করব। হ্যাঁ, আপনি যদি দেখেন যে না এইভাবে আপনি আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং আপনার ফসলের ক্ষতির সম্ভাবনা আরো মারাত্মক পর্যায়ে ছাড়িয়ে গেছে, তখন কিন্তু আপনি কেমিক্যালের দিকে অগ্রসর হতে পারেন। এবং যে কেমিক্যাল অ্যাবামিকটিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু আপনি স্প্রে করে মাকড় দমন করতে পারেন। এবং কোনো গাছে যদি দেখেন যে অল্প অল্প পরিমাণে মাত্র ভাইরাসের আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইস্পাহানি যে ভাইরাস নাশকগুলো আছে এগুলো স্প্রে করে দেখতে পারেন। এটা ভাইরাস দমনের ক্ষেত্রে ভালো কাজ করে। তবে প্রাথমিক লেভেলে আর কি, গাছের আক্রমণের মাত্রা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আসলে তখন কাজ হয় না।
এরপরে দেখেন যে করলা গাছ এমন হয়ে মারা যাওয়ার কারণ কি। করলা গাছ পর্যবেক্ষণ করেন কি অবস্থা, করলা গাছের গোড়া পচে যাচ্ছে, মাটিতে কি রসের পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে, তারপরে আগাছার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, করলা নিয়ে আমরা একটা কেস স্টাডি করি চলেন। এই যে, তাহলে করলার গাছ হঠাৎ শুকিয়ে যাচ্ছে, গোড়া কালচে হয়ে পচে যাচ্ছে, গাছ মারা যাচ্ছে, কি সমস্যা, কি করতে হবে, এটাই তো আমাদের কাছে প্রশ্ন আসে, তাই না? তখন আমরা কি করব, আমরা পর্যবেক্ষণ করব, করে দেখবো যে হ্যাঁ কি কি কারণ হতে পারে। দেখতেছি যেহেতু গোড়া পচে যাচ্ছে, তাহলে কি কলা রট বা স্টেম রটের সম্ভাবনা রয়েছে, তারপরে রুট রটও হতে পারে, মাটিতে আর্দ্রতা রয়েছে। তাহলে কি করতে হবে, আপনি তাকে পরামর্শ দিবেন যে একই জমিতে বারবার করলা চাষ করা যাবে না। এবং মাটিতে যেহেতু মাটিতে দ্বারা এই রোগের আক্রমণটা বেশি হচ্ছে এবং আর্দ্রতাটা বেশি আছে, তার মানে কি সেচ ব্যবস্থাপনাটা সঠিক হতে হবে। এবং মাটিতে যেহেতু অলরেডি আক্রমণ হয়ে গেছে, তাহলে কি আমরা যে এক ধরনের, এটা যেহেতু ছত্রাকের আক্রমণ, তাহলে ছত্রাক জনিত যে কীটনাশকগুলো আছে, ছত্রাক ফাঞ্জিসাইড যেগুলো আছে, এগুলো কিন্তু গাছের গোড়ায় ড্রেন্সিং করে আমরা অ্যাপ্লাই করব। এবং যে গাছগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে, পড়ে গেছে, মরে গেছে, এগুলোকে কি আমরা যত্ন করে রেখে দিব ফসলের ক্ষেত্রে? কখনোই না। এই আমাদের কিন্তু ফার্স্ট স্টেপটাই হবে যে আক্রান্ত গাছ আমরা তুলে ক্ষেতের বাইরে ধ্বংস করে ফেলবো এবং ড্রেনেজ ব্যবস্থাপনা ভালো করব, মানে সেচ দিব ভালো মতো। তারপরে আমরা ট্রাইকোডার্মা দিয়ে যদি বায়োর দিকে যাই, তাহলে বায়োপেস্টিসাইড, ট্রাইকোডার্মা যেগুলো আছে, এগুলো কিন্তু গাছের গোড়ায় ড্রেন্সিং করে ভালো করে স্প্রে করে দিব। এবং যদি দেখি যে পাতায় আক্রমণ হচ্ছে, তাহলে পুরো গাছটাকে ভিজিয়ে পাতার উপরে নিচে খুব সুন্দর মতো ভিজিয়ে স্প্রে করব। এবং আমরা পরামর্শ দিব যে একই জমিতে যেন বারবার করলা না লাগিয়ে অন্য ফসলও যেন লাগানো হয়। তারপরে সুষম সার ব্যবহার করতে বলবো, যেহেতু অলরেডি গাছে একটা ধকলের ভেতরের দিকে দিয়ে গিয়েছে, গাছের উপরে অনেক স্ট্রেস গিয়েছে, তাহলে আমরা কি করব, সুষম সার এবং জৈব সার ব্যবহার করার পরামর্শ দিব। এবং সেই চাষিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বলবো পরবর্তীতে স্বাস্থ্যকর চারা বা রোগমুক্ত চারা ব্যবহার করতে, রোগ রেজিস্টেন্স যেই চারাগুলো আছে, বীজগুলো আছে, এগুলো ব্যবহার করতে, সঠিক দূরত্বে চারা লাগাতে, মালচিং ব্যবহার করতে, যেহেতু রস এখানে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে নাই সে, এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে, বলবো তাকে। তো এই স্টেপ গুলো যদি আমরা ফলো করি, তাহলে কি আমরা হচ্ছে আইপিএম ফলো করতে পারছি? আমরা কি আসলে কখন আমাদের কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয়, সেই ডিসিশনটাকে আমরা নিতে পারবো? এবং পাশাপাশি আমাদের যেহেতু আমাদের যেহেতু লক্ষ্য ছিল আইপিএম লাভজনক, নিরাপদ, স্বাস্থ্যসম্মত, বীজ বীজ বিষমুক্ত এবং টেকসই, এবং পরিবেশের যেন ভারসাম্য রক্ষা হয়। তো এইভাবে কিন্তু আমরা আমাদের আইপিএমটাকে ফলো করতে পারি এবং আমাদের কৃষিটাকে লাভজনক করতে পারি। যে না বুঝে এলোপাথারি ভাবে স্প্রে করার জন্য কিন্তু আজকে আমরা উপস্থিত হই নাই। আজকে কিন্তু আমরা বিজ্ঞানসম্মত ভাবে এবং আমাদের একটা নিরাপদ ভবিষ্যতের হাতিয়ার তৈরি করার জন্য